হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? হ্যালো, আদাব এমিল, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম সাইহাম, গালিব আদাব, আবু বক্কর সিদ্দিক আদাব, কেমন আছো তোমরা? কি অবস্থা তোমাদের, বলো কেমন আছো সবাই? সবাই কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কাউসার জামান, আমি ভালো আছি। নমস্কার মৌমিতা, ওয়ালাইকুম আসসালাম। রায়ান হক, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। প্রথম প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্ন যেটা লেখা আছে তুলে ফেলো। আমরা গত ক্লাসে অর্থাৎ লেকচার 6-এ এরিয়া রিলেটেড ম্যাথগুলো আলোচনা করছিলাম এবং লেকচার 6-এ 2টা ম্যাথ করানো বাকি ছিল। মানে এরিয়া রিলেটেড যে ম্যাথগুলা 6 নাম্বার ক্লাসে করাবো ভাবছিলাম, সেখান থেকে 2টা ম্যাথ করানো বাকি ছিল। আমরা 2টা ম্যাথ বাকি রেখেই গত ক্লাসটা শেষ করে দিয়েছিলাম। তো আমরা আজকে ক্লাসের শুরুতে সেই 2টা ম্যাথ আগে কমপ্লিট করব, তারপরে বাকি নতুন কিছু ম্যাথ দেখবো আরও। তো ঠিক আছে, তোমরা আগে যে প্রশ্নটা তোলা আছে বোর্ডে সেই প্রশ্নটা তুলে ফেলো। বোর্ডে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা লিখে ফেলো। ওকে, আমার বাসার বাইরে আজকে ওয়াজ হচ্ছে, মেবি শব্দ কি বেশি খারাপ শোনা যাচ্ছে? বাসার বাইরে ওয়াজের মতো কিছু একটা হচ্ছে, এই জন্যে অনেক বেশি সাউন্ড হচ্ছে। ওকে ঠিক আছে, হ্যাঁ আমি ভালো আছি। ঠিক আছে, তো প্রশ্নটা তুলে ফেলো, সবাই প্রশ্ন তুলে ফেলো, আমরা ম্যাথ করা শুরু করে দিব। হ্যাঁ ওকে ফাইন। তো প্রশ্ন তোলা হয়ে গেলে চলো আমরা কন্টিনিউ করি। x = 1/y², x = y এবং y = 2 এই রেখাগুলি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে x = y, এটা কেমন রেখা এটা আমরা সবাই জানি। ধরো এই যে আমি x অক্ষ এবং y অক্ষ যদি আঁকাই, একটু বড় করে আঁকাই, এইখানে লিখি, ধরো এইটা x অক্ষ, এইটা y অক্ষ। তো x = y, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, আমরা সবাই জানি, বা y = x। x = y যে কথা, y = x একই কথা। জাস্ট এ সেকেন্ড, আমার এখানে লাইভটা কন্টিনিউ হচ্ছে না কেন? হ্যাঁ, আমি এরিয়া রিলেটেড ম্যাথগুলো আছে কিন্তু আমার এখানে লাইভটা কন্টিনিউ হচ্ছে। ওকে, জাস্ট এ মিনিট, শুরু করতেছি। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, x = y, এটা হচ্ছে এই রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। y = 2, y = 2 কেমন রেখা? y = 2 হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। y = 2 হচ্ছে x অক্ষে, আচ্ছা একটু উপরে আঁকি, x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা, এই যে এটা হচ্ছে y = 2। তাহলে ভাইয়া 2টা রেখা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে x = 1/y², এটার চিত্রটা কেমন হবে বা এইটার গ্রাফটা কেমন হবে? দেখো এখান থেকে আমি বলতে পারি y² = 1/x বা y = ±1/√x, y = ±1/√x। তো দেখো এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক কেমন, এই দেখো আমি যদি প্লাস বা মাইনাস নেই, ধরো আমি প্লাস নিলাম, y = 1/√x, এটা কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। আমি বলতে পারি না যে y x এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক গ্রাফ কেমন হয় মনে আছে? তাহলে তো শিখে আসছো, ছোটবেলা থেকেই শিখে আসছো। ছোটবেলা বলতে 9-10-এ থাকতে তো ব্যস্তানুপাতিক গ্রাফ শিখছো। ব্যস্তানুপাতিক গ্রাফ কেমন হয়? ব্যস্তানুপাতিক গ্রাফ হয় এই ধরনের, এই যে পড়ছো কি মনে আছে? ব্যস্তানুপাতিক গ্রাফ হয় এই রকম দেখতে, এই রকম হয় দেখতে ব্যস্তানুপাতিক গ্রাফ। আমি একটু মনে করে দিই, এই যে এই ধরনের ব্যস্তানুপাতিক গ্রাফ দেখতে এই রকম হয়। এখানে x এর মান বাড়তে থাকলে y এর মান কমতে থাকবে। এখানে বর্গমূলের ব্যস্তানুপাতিক হইলেও গ্রাফটা মোটামুটি দেখতে এরকমই হবে। আমার তো এক্স্যাক্টলি অ্যাকুরেট গ্রাফ আঁকানোর দরকার নাই, মোটামুটি একটা ফিগার হইলেই হইল। তো খেয়াল করে দেখো, এই যে y = ±1/√x, তো এটার
প্লাস যেটা মানে একটা হবে প্লাস একটা হবে মাইনাস, y ইকুয়ালস টু 1/√x যেটা পজিটিভ সেটা গ্রাফটা হবে মোটামুটি এইরকম এইরকম। ধরো এটাকে আমি ধরলাম y ইকুয়ালস টু 1/√x পজিটিভ, এটাকে ধরলাম পজিটিভ, আর নেগেটিভটা হবে এইরকম, নেগেটিভটা হবে নিচের দিকে y ইকুয়ালস টু -1/√x -1/√x এটা হবে নিচের দিকে। দেখো এইটা হবে নিচের দিকে y ইকুয়ালস টু 1/√x আর নিচে হচ্ছে y ইকুয়ালস টু -1/√x, রাইট? আচ্ছা এখন খেয়াল করে দেখো এই যে দুইটা রেখা দেয়া আছে, একটা হচ্ছে y ইকুয়ালস টু x আর একটা হচ্ছে y ইকুয়ালস টু 2, এই দুইটা রেখার সাথে এই নিচের গ্রাফটা কি কোনো এরিয়া তৈরি করবে? এই যে -1/√x এই নিচের রেখাটা তো এই দুইটা রেখার সাথে কোনো ক্ষেত্রফল তৈরিই করবে না, তো তোমার এই নিচেরটা নিয়ে কোনো লাভ আছে? নিচেরটা বাদ দিয়ে দেবো, এটা তো নেওয়ার দরকারই নাই, এটা আমি তোমাকে বোঝানোর জন্য নিলাম। বাট এই নিচেরটা তো তোমার আকার দরকারই নাই, যদিও এখানে প্লাস মাইনাস আসবে, বাট তুমি তো জানো যে y ইকুয়ালস টু 2 এই রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, উপরের দিকে থাকবে, y ইকুয়ালস টু x এটাও মূল বিন্দুগামী সরল রেখা এই দিকে থাকবে, কাজে এই দিকে গ্রাফ নিয়ে লাভ কি? সেটা তো এই দুইটার সাথে কোনো ক্ষেত্রফল তৈরিই করবে না। তাহলে আমার নির্ণেয় ক্ষেত্রফল কোনটা হবে? আমার নির্ণেয় ক্ষেত্রফল হবে এটুক, এই যে এইটা হবে আমাদের নির্ণেয় ক্ষেত্রফল, এতটুক। দেখো এই এতটুক এরিয়া হচ্ছে আমাদের প্রশ্নে যে তিনটা রেখা দেওয়া আছে, প্রশ্নে যে তিনটা রেখা দেওয়া আছে সেই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এইটুক এরিয়ার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো এখন তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি একবারে বের করা যায়? আমরা দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা শিখছি, বাট তিনটা রেখা, এই যে তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু তুমি একটা সিঙ্গেল সূত্র দিয়ে ডিরেক্ট বের করে ফেলতে পারবা না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে আগে খেয়াল করে দেখো এই তিনটা বিন্দু আগে বের করতে হবে, কারণ এই তিনটা বিন্দু লাগবে, এই তিনটা বিন্দু আগে বের করে রাখি, পরে আমি তোমাকে দেখাচ্ছি যে ম্যাথটা কিভাবে করব। তো এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক আগে বের করে ফেলো। কিভাবে? এই বিন্দুটা হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু, এই দুইটা রেখার ছেদবিন্দু, তাহলে y এর মান হচ্ছে 2, y এর মান এখানে বসাই দিলে x এর মানও 2, এই দুইটা সমীকরণ সমাধান করলে এই বিন্দুটা আসবে 2,2। এরপরে আমি যদি এই বিন্দুটা স্থানাঙ্ক বের করি, এই বিন্দুটা হচ্ছে এই রেখা এবং y ইকুয়ালস টু 2 এই রেখার ছেদবিন্দু, তাহলে এই বিন্দুর কোটি কত? কোটি হচ্ছে 2, কারণ এই বিন্দুর এই যে y এর মান হচ্ছে 2 আর এখানে y এর মান বসায় দাও, x ইকুয়ালস টু হবে 1/4, x ইকুয়ালস টু হবে 1/4। দেখো এগুলো খুবই সহজ জিনিস, এগুলো কিন্তু ইন্টিগ্রেশনে কিছু করতেছি না, ছেদবিন্দু বের করতেছি, সরল রেখার ছেদবিন্দু, এই যে এই রেখা এবং এই রেখা, এই দুইটার ছেদবিন্দু, এই দুইটার ছেদবিন্দু বের করতেছি। y এর মান হচ্ছে 2 আর y এর মান এখানে বসায় দাও, x এর মান আসবে 1/4, তাহলে যে এই বিন্দুটা তো এই দুইটা রেখার ছেদবিন্দু, এটা মনে মনে করে ফেলতে হবে। এরপরে এই বিন্দুটা বের করব, এই বিন্দুটা কোন দুইটা বিন্দুর ছেদবিন্দু? সরি, কোন দুইটা রেখা? একটা হচ্ছে y ইকুয়ালস টু x এই রেখা এবং y ইকুয়ালস টু 1/√x এই রেখার ছেদবিন্দু। তাহলে এই দুইটা যদি সমাধান করি, y ইকুয়ালস টু y মানে x ইকুয়ালস টু 1/√x মানে x টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 1 মানে x ইকুয়ালস টু 1, x এর মান 1, তাহলে x এর মান যদি এখানে বসাই দিই y এর মানও 1, x এর মান যদি 1 হয় y এর মান 1 হবে। কারণ কি? কারণ এই রেখা এবং এই রেখা এই দুইটার ছেদবিন্দু হচ্ছে এই বিন্দুটা, তাহলে এই দুইটা সমীকরণ সমাধান করলে x এর মান আসবে 1, y এর মানও আসবে 1, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 1,1, 1,1। খেয়াল করে দেখো আমরা তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম, তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম, এই যে ছেদবিন্দুগুলো আছে ছেদবিন্দুগুলোর স্থানাঙ্ক আমি বের করে ফেললাম। এখন আমি ধরলাম যে বিন্দুগুলো হচ্ছে a, এটাকে ধরলাম b, কই ধরে আছে, এটাকে ধরলাম b, এটাকে ধরলাম c, a b, এই বিন্দুটাকে ধরলাম c বিন্দু। খেয়াল করে দেখো a b c, এখন এই a b c এরিয়ার ক্ষেত্রফল ডাইরেক্ট সূত্র দিয়ে বের করা যাবে না, তাহলে আমরা কিভাবে বের করব? বের করার দেখো আমরা একটা বুদ্ধি বের করি। কি বুদ্ধি? এখান থেকে এখানে লম্ব আঁকাও, এখান থেকে এখানে লম্ব আঁকাও, এখান থেকে এখানে লম্ব আঁকাও, এক অক্ষের উপর লম্ব আঁকাও,
নাম দেও ডি ই এফ, ডি ই এফ। দেখো তিনটা রেখার মধ্যবর্তী, যে এই রেখা, এই রেখা এবং এই রেখা, এই তিনটা রেখার মধ্যবর্তী এরিয়া কিন্তু তুমি ডিরেক্ট এক সূত্র দিয়ে বের করতে পারবা না। এই জন্য আমরা বুদ্ধি করতেছি। কি করতেছি? দেখো বুদ্ধি করতেছি। এখন যেই বুদ্ধি করলাম, এইখান থেকে আমি যদি এখন এইটা কাজ করি, দেখো আমার নির্ণেয় ক্ষেত্রফল যেটা, আমার নির্ণেয় ক্ষেত্রফল, এটা মুছে দিই। আমার নির্ণেয় ক্ষেত্রফল কোনটা? নির্ণেয় ক্ষেত্রফল হচ্ছে এ বি সি। নির্ণেয় ক্ষেত্রফল হচ্ছে এ বি সি, বা আমাদের নির্ণেয় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এভাবে লিখতে পারি আমি এভাবে লিখতে পারি, আমাদের নির্ণেয় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ ডি এফ সি, এ ডি ই এফ সি, এ ডি ই এফ সি। খেয়াল করে দেখো, এ ডি ই এফ সি এই টোটালটার ক্ষেত্রফল, এ ডি ই এফ সি এই টোটালটার ক্ষেত্রফল মাইনাস এই পুরাটার ক্ষেত্রফল থেকে, দেখো এই যে এই পুরাটার ক্ষেত্রফল থেকে আমি যদি এই ক্ষেত্রফলটা মাইনাস করে দেই এবং এই ক্ষেত্রফলটা মাইনাস করে দেই, তাইলে আমি আমার নির্ণেয় ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো মাইনাস এ ডিইবি, এ ডিইবি মাইনাস বিইএফসি। বলো তো এটা বলতে পারি কিনা? বিইএফসি বলো, এইটা বলা যায় কিনা? একটু ভালো করে খেয়াল করে দেখো। আমার দরকার হচ্ছে এই ক্ষেত্রফলটা, তো আমি ডিরেক্ট যেহেতু এই ক্ষেত্রফলটা পাচ্ছি না, আমি একটা বুদ্ধি করলাম। আমি টোটাল এরিয়াটা থেকে, এই টোটাল এরিয়াটা থেকে যদি এই এরিয়াটা মাইনাস করে দেই এবং এই ডান পাশের এই সাদা অংশের এরিয়া দুইটা মাইনাস করে দেই, বাম পাশেরটা এবং ডান পাশেরটা, তাইলে আমি নির্ণেয় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। এই জিনিসটা কিন্তু বেসিক জিওমেট্রি, মানে বেসিক জ্যামিতি। এখানে না বোঝার মতো তেমন কিছু নাই। এতক্ষণ পর্যন্ত যা করছি, খালি আমি এই সমীকরণগুলা সমাধান করে ছেদবিন্দুগুলা বের করছি, যেটা একদমই সরল রেখার কাজ। ছেদবিন্দুগুলা বের করা এটা সরল রেখার কাজ। এরপর আমি যেহেতু ডিরেক্ট সূত্রের মাধ্যমে তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল পাচ্ছি না, এর জন্য আমি বুদ্ধি করে এটাকে এইভাবে লিখলাম। এখন খেয়াল করে দেখো, এ ডি ই এফ সি, এ ডি ই এফ সি এই ক্ষেত্রফলটা কিভাবে বের করব? এই ক্ষেত্রফলটা হচ্ছে y ইকুয়ালস টু 2, এই রেখাটা y ইকুয়ালস টু 2, দেখো y ইকুয়ালস টু 2 dx, এই যে, আচ্ছা একটু বাম পাশে লিখে না তো জায়গা ধরবে না। y ইকুয়ালস টু 2 dx, এই যে y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 2 এই রেখাটা x ইকুয়ালস টু 1/4 থেকে x ইকুয়ালস টু 2 পর্যন্ত এরিয়া না, x ইকুয়ালস টু 1/4 থেকে x ইকুয়ালস টু 2 পর্যন্ত এরিয়া না? একটু ভালো করে দেখো, আগের ক্লাসগুলো করা থাকলে সহজ মনে হবে। এই যে y ইকুয়ালস টু 2 এই রেখাটা x ইকুয়ালস টু 1/4 থেকে x ইকুয়ালস টু 2 পর্যন্ত যেই ক্ষেত্রফলটা তৈরি করে, সেটাই তো এই টোটাল এরিয়াটা। আমি যদি তোমাকে অন্য কিছু না দিয়ে খালি এটুক বলতাম যে y ইকুয়ালস টু 2 এই রেখাটা x ইকুয়ালস টু 1/4 পয়েন্ট থেকে x ইকুয়ালস টু 2 পয়েন্ট পর্যন্ত যে এরিয়া তৈরি করে সেটা নির্ণয় করো, তুমি অবশ্যই এইভাবে করতা। 1/4 থেকে 2 y dx, এখানে y এর মান হচ্ছে 2। ভালো কথা, এটা শেষ। এরপরে মাইনাস মাইনাস এ ডিইবি, এ ডিইবি খেয়াল করে দেখো, এ ডিইবি এই এরিয়াটা কোন রেখার সাথে আছে? এই যে এইটার সাথে। y ইকুয়ালস টু 1/√x, দেখো 1/√x dx কোন বিন্দু থেকে কোন বিন্দু? x এর মান 1/4 থেকে 1 পর্যন্ত, 1/4 থেকে 1 পর্যন্ত। দেখো এর খুব সহজ জিনিস, ভালো করে বোঝো। এই যে এই রেখাটা মানে y ইকুয়ালস টু 1/√x, x ইকুয়ালস টু 1/4 থেকে x ইকুয়ালস টু 1 পর্যন্ত যে এরিয়াটা তৈরি করছে সেটাই হচ্ছে এ ডিইবি। ওকে ফাইন। একইভাবে পরে কোনটা? বিইএফসি। খেয়াল করে দেখো, বিইএফসি এই এরিয়াটা কতটুক? y ইকুয়ালস টু x রেখা, y ইকুয়ালস টু x রেখা x dx, y ইকুয়ালস টু x রেখা x এর মান 1 থেকে শুরু করে 2 পর্যন্ত আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। কোন অক্ষের সাপেক্ষে?
এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। এক্স এর মান 1 থেকে শুরু করে 2 পর্যন্ত যে এরিয়াটা তৈরি করছে, এই যে y = x রেখা ইন্টিগ্রেশন অফ y dx, y এর মান হচ্ছে x, x এর মান 1 থেকে 2 পর্যন্ত যে এরিয়া তৈরি করে সেটাই হচ্ছে এই এরিয়াটা, 1 থেকে 2 শেষ। দেখো ম্যাথটা কিন্তু এখানেই শেষ। এখন এই বাকি ইন্টিগ্রেশনটা একদম পানি ভাত, বাকি এই ইন্টিগ্রেশনটা একদম পানি ভাত। আমাকে বলো বুঝছো কিনা, এই লাইনটা বুঝছো কিনা আমাকে বলো। বাকি ইন্টিগ্রেশনটা একদম পানি ভাত কেন? বাকি ইন্টিগ্রেশনটা একদমই বাচ্চাদের কাজ। 2 চলে আসবে সামনে, dx কে ইন্টিগ্রেশন করলে হবে শুধু x, তুমি এই লাইনেই ক্যালকুলেটরে বসে অ্যান্সার বের করে ফেলতে পারবা। বাট আমি লিখে দেই কি আসবে। তারপর এখানে আছে 1/√x, 1/√x কে ইন্টিগ্রেশন করলে কি 2√x, 1/√x কে ইন্টিগ্রেশন করলে 2√x, 2 কে বাইরে নিয়ে এসে পড়ি 2√x, 1/4 থেকে এই লাইনটা বুঝছো কিনা বলো। ইন্টিগ্রেশনটা এটা পারবা, আগের ক্লাসগুলো করা থাকলে এই ইন্টিগ্রেশনটা একদমই বাচ্চা ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা তোমাকে প্যারা দিবে না, প্যারা দিবে এই এক্স অক্ষ বরাবর আমি যখন ইন্টিগ্রেশন করতে গেছি তখন এই প্লাস মাইনাসের বিষয়টা তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। কঠিন না কিন্তু, হ্যাঁ জিনিসটা কঠিন ভাবার কোনো কারণ নাই। আমি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, ভ্যালুগুলো নেবো এক্স এর সাপেক্ষে। তুমি চাইলে ওয়াই বরাবরও করতে পারো, বাট ওয়াই বরাবর দরকার নাই, তুমি সবগুলা এক্স এর সাপেক্ষে শিখো। ওয়াই বরাবর করতে গেলে কোনটা এক্স এর সাপেক্ষে করবা, কোনটা ওয়াই এর সাপেক্ষে করবা। হ্যাঁ, যারা ইন্টিগ্রেশন ভালো পারো তোমরা এটা এক্স এর সাপেক্ষে না করে যদি ওয়াই এর সাপেক্ষে করো তাহলে এটা ম্যাথটা সহজ হবে। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত করে ফেললে অ্যান্সার বের হয়ে যাবে। কিন্তু আমরা চেষ্টা করব একটা সিস্টেমেই, মানে ওয়াই ডিএক্স। নর্মালি আমরা এই যে এইভাবেই চেষ্টা করবো ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করাটাই প্রেফার করব। এটাই আমরা সবাই ইউজ করি এবং এটাই আমরা কম ভুল করি। তো এই জন্যে বলো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। এখন এটা ইন্টিগ্রেশন করবা, অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 1 স্কয়ার ইউনিট। এটার অ্যান্সার আসবে 1 স্কয়ার ইউনিট। কঠিন কিছু না কিন্তু, ভয় পাওয়ার কিছু নাই। এরকম ম্যাথ আসতে পারে, এরকম ম্যাথ আসতে পারে, ম্যাথটা কিন্তু কঠিন কিছু না, কঠিন কিছু না। ওকে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। 1 স্কয়ার ইউনিট, ভেরি গুড, ক্লিয়ার। ওকে, যেগুলো আয়ত ট্রাপিজিয়াম দেখাই যাচ্ছে সেগুলো ইন্টিগ্রেশন ছাড়া করে দেওয়া যাবে না। ইন্টিগ্রেশন ছাড়া করে দেওয়া যাবে না মানে? ও আচ্ছা, হ্যাঁ করা যাবে, সমস্যা নাই। কিন্তু এখানে আসলে ওইভাবে করলে ফুল মার্কস দেয় কিনা বুঝতে পারছি তুমি যেটা বলছো রায়ান। এই যে এইখানে তুমি যদি এটার ক্ষেত্রফলটা তো তুমি ওটা কি এইভাবে করা সম্ভব? ট্রাপিজিয়াম, এটা কি ট্রাপিজিয়াম? আচ্ছা, এটা তো একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ করতে পারো, সমস্যা নেই, যাবে। কিন্তু ওইভাবে করে দিলে আবার নাম্বার দেয় কিনা, মানে ইন্টিগ্রেশন দিয়ে করাই তো বেটার। এটা একটা আয়তক্ষেত্র, তুমি আয়তক্ষেত্রের সূত্র দিয়ে এটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারো, তবে ওইভাবে করার চাইতে ইন্টিগ্রেশন দিয়ে করাটা বেটার। কারণ আমরা পড়তেছি ইন্টিগ্রেশন, তবে ওইভাবে করলেও তো ভুলের কিছু না। তুমি এই আয়তক্ষেত্র বা ট্রাপিজিয়াম বা বর্গ এইরকম কোনো কিছু যদি চলে আসে, তুমি আয়তক্ষেত্রের সূত্র দিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়েও বের করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। বাট ইন্টিগ্রেশনের ম্যাথ চেষ্টা করবো ইন্টিগ্রেশনের মাধ্যমেই সলভ করার, ওইটাই বেটার ওয়ে। আচ্ছা ঠিক আছে, এরপরে চলো এই ম্যাথটা লিখো, প্রশ্নটা লিখে ফেলো, প্রশ্নটা লিখে ফেলো। বলছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax রেখাদ্বয়ের অন্তর্বর্তী এলাকার ক্ষেত্রফল নির্ণয় করো। বুয়েট 16-17। এইটার ক্যালকুলেশনটা একটু তুলনামূলক জটিল, এটা সত্য। এই ক্যালকুলেশনটা তুলনামূলক একটু জটিল, তবে কঠিন না। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এটা কি? এটা পরাবৃত্ত, এইটা একটা পরাবৃত্ত, সবাই জানো। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, একটা পরাবৃত্ত, সামনে 4 নাই, সমস্যা নাই, তো 4 × 1/4 লেখা যায়। এটা একটা কি? বৃত্ত। এটা তো দেখেই চিনতে হবে, ইকুয়েশন দেখেই তো চিনতে হবে কোনটা কি, পরাবৃত্ত বৃত্ত, এতটুকু আমরা জানি। আচ্ছা, তো এখন শুধু পরাবৃত্ত শুধু বৃত্ত দিয়ে তো লাভ নাই। এবং এই জিনিসটা দেখে একটা বুঝতেছি, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এই পরাবৃত্তটা কিন্তু মূল বিন্দুগামী, মানে শীর্ষবিন্দু মূল বিন্দুতে, এই যে এরকম এই পরাবৃত্তটা হবে এইটা। আচ্ছা, একটু বাম পাশে আঁকি, এই শীর্ষবিন্দুটা হবে মূল বিন্দুতে। এই পরাবৃত্তটা কেমন পরাবৃত্ত? ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এক্স, এর শীর্ষ হবে মূল বিন্দুতে। ধরো পরাবৃত্তটা এইটা,
এই যে আচ্ছা আমরা পরাবৃত্তটা আঁকাই ফেললাম। এখন বৃত্তটা কেমনে আঁকাবো, বৃত্তের কেন্দ্র কোথায় হবে, এটা কি মূল বিন্দু দিয়ে যাবে কিনা, কিভাবে আঁকাবো, তো এইটা কনফিউশনে না পড়ার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে ছেদবিন্দুগুলো আগে বের করে ফেলা। এই দুইটার ছেদবিন্দু বের করে ফেলা। দেখো এই দুটার ছেদবিন্দু কেমনে বের করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারের মান বসায় দাও, এইখানে ওয়াই স্কোয়ারের জায়গায় বসায় দাও এ এক্স, 4ax, তাহলে কি থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0, এক্স কমন গেলে এক্স মাইনাস 3a ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 0, 3a, তাহলে এক্স এর মান যদি এখানে বসায় দেই, ওয়াই এর মান কি কি আসবে 0, প্লাস মাইনাস √3a, এক্স এর মান যদি এখানে বসায় দেও, ওয়াই এর একটা মান আসবে 0, একটা আসবে প্লাস মাইনাস √3a, তাহলে বিন্দুগুলা কি কি হবে, দেখো বিন্দুগুলা একটা হবে 0, 0 ছেদবিন্দু, এই দেখো একটা হবে 0, 0, একটা হবে কি, একটা হবে 3a, √3a, 0, 0, একটা হচ্ছে 3a, √3a, আর একটা 3a, মাইনাস √3a, একটা হবে এইখানে 3a, ধরলাম এইখানে কোথাও একটা 3a, √3a, প্রথম চতুর্ভাগে হবে 3a, √3a, আর একটা হবে 3a, মাইনাস √3a, এইখানে কোথাও চতুর্থ চতুর্ভাগে 3a, মাইনাস √3a, মাইনাস √3a। তাহলে এখন বৃত্তটা কিভাবে আঁকাবো, বৃত্তটা হবে যে এরকম, আরে এটা তো বাইরে দিয়ে যাবে, এখানে যদি এই বিন্দুগুলো দিয়ে বৃত্ত আঁকাইতে চাই, বৃত্তটা হবে এইরকম, এটা কি আঁকাইলাম, বৃত্তটা আঁকাও সুন্দর করে, এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দুতে ছেদ করবে, বৃত্তটা তো ভিতর দিয়ে আঁকা সম্ভব হবে না, বাইরে দিয়ে আঁকতে হবে, এইরকম হবে। আচ্ছা যেরকমই হোক একটা আঁকাই রাখা হয়, যে এরকম হবে, এইরকম হবে বৃত্তটা, এইটা হবে বৃত্তটা। এখন তোমাকে কি বলছে, এই দুইটার অন্তর্বর্তী এলাকার ক্ষেত্রফল, তাহলে এই যে পরাবৃত্ত এবং এই বৃত্ত অন্তর্বর্তী এলাকার ক্ষেত্রফল কোনটা, এই যে এখানে হচ্ছে এইটা, আর নিচের দিকে হবে এইটা। তো এইখানে কষ্ট কম হবে, কম কেন, কারণ উপরের দিকের এরিয়াটা যতটুক, নিচের দিকের এরিয়াটা ঠিক ততটুকুই হবে, উপরের দিকের এরিয়া যতটুক হবে, নিচের দিকের এরিয়া সেমই হবে, দেখেই বুঝতে পারতেছি প্রতি সময়টা উপরের দিকের এরিয়া এবং নিচের দিকের এরিয়া সেমই হবে, কাজে আমি শুধু উপরের দিকের এরিয়া বের করে 2 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যাব, শুধু উপরের এরিয়াটা বের করে যদি আমি 2 দিয়ে গুণ করে দেই আমি অ্যান্সার পেয়ে যাব, সমস্যার কিছু নাই। তাইলে এখান থেকে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে বৃত্তের সমীকরণে ওয়াই কি আসবে, বৃত্তের সমীকরণ থেকে ওয়াই এর মান আসবে √4ax মাইনাস এক্স স্কোয়ার, আর পরাবৃত্তের সমীকরণ থেকে ওয়াই কষ্ট আসবে √ax, √ax। তাইলে আমরা এরিয়া বের করব কিভাবে, এরিয়া বের করব শুধু উপরেরটা বের করব, শুধু উপরেরটা বের করে তাকে সামনে 2 দিয়ে গুণ করে দিব, উপরের এরিয়াটা বের করে 2 দিয়ে গুণ করে দিব। সূত্র কি, সূত্র হচ্ছে y1 মাইনাস y2 dx, তুমি একবারে লিখে ফেলবা, আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি y1 মাইনাস y2 dx। y1 কোনটা নিবা, যদিও একটা নিলেই হয়, পরে মডুলাস করে দিলেই হয়, বাট আমরা নর্মালি যে বড়টা থেকে ছোটটা মাইনাস করব, এই বিন্দু পর্যন্ত, এই রেখা পর্যন্ত, এই যে এটা কত, x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু 3a। তোমার এই রেখা না গাইলেও চলবে, কারণ তুমি তো এখানে দেখতেই পারতেছো যে x এর মান 3a। তাহলে আমরা x ইকুয়ালস টু 0 থেকে, x ইকুয়ালস টু 0 থেকে, x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 3a পর্যন্ত ইন্টিগ্রেশন করব, y1 মাইনাস y2 বৃত্তটা থেকে, বড় ক্ষেত্রফলটা থেকে ছোটটা মাইনাস করব, মানে বাইরেরটা থেকে ভিতরেরটা মাইনাস করব। তাহলে y1 হবে বৃত্তেরটা, বৃত্তেরটা নিব y1, আর
পরাবৃত্তেরটা নিব y2, বাট কেউ যদি ভুলও করো সমস্যা নাই, লাস্টে এরিয়ার নেগেটিভ আসলে তুমি মডুলাস করে দিবা, প্লাস হয়ে যাবে। 2 ইন্টিগ্রেশন অফ y1, y1 এর মান হচ্ছে √4ax মাইনাস এক্স স্কোয়ার মাইনাস y2 হচ্ছে পরাবৃত্তের y ax dx। শেষ। এখন ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এইখানে ইন্টিগ্রেশনটা একটু বড় হবে। নর্মালি এরিয়া রিলেটেড ম্যাথগুলা যেগুলা, সেখানে ইন্টিগ্রেশনটা এত বড় বা এত জটিল দেয় না। ও আচ্ছা, আমি তো লিমিটই বসাই নাই, 0 থেকে 3a, 0 থেকে 3a, 0 থেকে 3a। তুমি ডিরেক্ট এই লাইনটা লিখে ফেলবা, উপরের লাইনটা তোমার লিখার দরকার নাই। তুমি ডিরেক্ট 2 ইন্টু 0 থেকে 3a y1 মাইনাস y2 dx বসাই দিবা। এখন নর্মালি ইন্টিগ্রেশনের ম্যাথে এত বড় ইন্টিগ্রাল থাকে না, বাট এইখানে মোটামুটি একটু ভালোই বড় হবে ইন্টিগ্রেশনটা। এবং এই ইন্টিগ্রেশনটা কি করতে হবে, 0 থেকে 3a, দেখো রুটের মধ্যে যখন এরকম থাকে, রুটের মধ্যে যখন এই ধরনের ফাংশন থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এই ধরনের প্যারাবোলিক ফাংশন থাকে, আমরা কি করি, এরকম কিন্তু আগেও করে আসছি। আমরা কি করি, এই রুটের মধ্যে যেটা থাকে এটাকে সামথিং স্কোয়ার মাইনাস সামথিং এই আকৃতিতে প্রকাশ করি। সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার মানে এই যে আমরা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। তো এই সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার এখানে নেওয়ার বুদ্ধি কি, খেয়াল করে দেখো, এখানে বুদ্ধি অলরেডি হয়েই আছে। এই যে এখানে আসে না, এই যে মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে তুমি যদি মাইনাস কমন নেও হবে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4ax, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 2a ইন্টু এক্স মানে 2a স্কোয়ার করলে কি হবে 4a স্কোয়ার, 4a স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 4a স্কোয়ার বেশি চলে আসছে, এখানে প্লাস 4a স্কোয়ার দিয়ে দেবো। এই দেখো মিলে গেছে, দেখো এটা মিলে গেছে। আচ্ছা আমি চিত্রটা এখন মুছে দেই, চিত্রটা তো সবার আঁকা শেষ, আমি চিত্রটা মুছে দেই, মুছে দিয়ে এখন ইন্টিগ্রেশনটা করি, চিত্রটা মুছে দিয়ে ইন্টিগ্রেশনটা করি, চলো। ওকে, এখন দেখো মাইনাস √(ax) যেইভাবে ছিল এইভাবেই থাকুক, এটা নিয়ে আমার কোনো ঝামেলা আপাতত নাই। এই √(ax) নিয়ে আপাতত কোনো ঝামেলাই নাই। আমি এই যে রুটের মধ্যে 4ax মাইনাস এক্স স্কোয়ার আছে, এটাকে সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার এই দুটার স্কোয়ারের আকারে প্রকাশ করতে যাচ্ছি। তো এই জিনিসটাকে দেখো এইভাবে লেখা যায়, মানে এই জিনিসটা তোমার একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে, যেটাকে এইভাবে করা লাগে, নাহলে তুমি লিখতে পারবে না। তো সামথিং স্কোয়ার মাইনাস সামথিং, দেখো এখন এটাকে আমি এইভাবে লিখতে পারি, 2 ইন্টু 0 থেকে 3a √2a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2a হোল স্কোয়ার √(ax dx। খেয়াল করে দেখো, আমি এইভাবে লিখতে পারি, কোনো অসুবিধা নাই, এইভাবে আমি লিখতে পারি, কোনো অসুবিধা নাই। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার √(a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র পড়ে গেছে। এখন যদি আমি ইন্টিগ্রেশনটা করে ফেলি, দেখো সূত্র কি হবে, ইকুয়ালস টু, সূত্র কি, সূত্র হচ্ছে x/2, x/2, এই সূত্র মনে আছে, √(a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, x/2, x এর জায়গায় আছে x মাইনাস 2a ডিভাইডেড বাই 2, x মাইনাস 2a ডিভাইড বাই 2, √(a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, √(a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তো এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করলে এখানে কি ছিল, যেটা ছিল সেটাই তো আসবে। কি আসবে, √4ax মাইনাস এক্স স্কোয়ার ছিল না, এইটাকে কনভার্ট করে তো এইটা আনছি, তো এখানে তো লিখতে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই পুরাটা ক্যালকুলেশন করলে তো আসলে এই ছোট জিনিসটাই আসবে, 4ax মাইনাস এক্স স্কোয়ার। আমি একবারে এটা লিখে ফেললাম। তুমি যদি আবার লিখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আবার কাটাকাটি করে আবার ওইটাই লিখতে হবে ঘুরে ফিরে। তো আমি ডিরেক্ট যে এখানে যেইটা থেকে এইটা লিখছিলাম সেটাই লিখে ফেলছি, x/a √(x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে সূত্র কি প্লাস a/2 মানে এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a, এ স্কোয়ার বাই 2, এটাকে স্কোয়ার করলে কত হয়ে যাবে, এ স্কোয়ার পুরোটা স্কোয়ার, স্কোয়ার করলে 4a স্কোয়ার বাই 2, 4a স্কোয়ার বাই 2
সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস টু এ, এক্স মাইনাস টু এ, আর এ এর জায়গায় আছে টু এ, এর জায়গায় আছে টু এ। দেখো এই যে এটা ইন্টিগ্রেশন করে ফেললাম, এইটার ইন্টিগ্রেশন করে, আচ্ছা ওয়েট বাকি তো বাকি আছে মাইনাস, এটা ইন্টিগ্রেশন তো বাকি, রুট ওভার অফ এ এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, রুটে বাইরে চলে আসবে, রুটে বাইরে চলে আসবে, আর রুট এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে 3/2 x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, 0 থেকে a, সরি 0 থেকে কত, 0 থেকে 3a, 0 থেকে 3a। এই বলো এটা বুঝছো কিনা, এইটা বুঝলে পরের লাইন পারবা, এইটা বুঝলে পরের লাইন পারবা, বলো বুঝছো কিনা। ভাইয়া অন্য বড় এরিয়াটা কাউন্ট করি না কেন, অন্য বড় এরিয়াটা কাউন্ট করি না কারণ মধ্যবর্তী এরিয়া তো আমাকে, ও আচ্ছা এটা তো ক্ষুদ্রতম ক্ষেত্রফল চাইছে। শোনো প্রশ্নে ক্ষুদ্রতম ক্ষেত্রফল বলা আছে, প্রশ্নে মেবি ক্ষুদ্রতম ক্ষেত্রফল বলা আছে, আমি তো প্রশ্নটা লিখে রাখছি, খুব সম্ভবত অন্তর্বর্তী এলাকার ক্ষুদ্রতম ক্ষেত্রফল, এটা প্রশ্নে বলে দেয়, অন্তর্বর্তী এলাকার ক্ষুদ্রতম এলাকার ক্ষুদ্রতম ক্ষেত্রফল বা অন্তর্বর্তী ক্ষুদ্রতর এলাকার ক্ষেত্রফল, এইটা প্রশ্নে বলা থাকবে, ক্ষুদ্রতর এলাকার ক্ষেত্রফল, নাহলে তো আমরা বড় এলাকাটাই নিতে পারতাম। এটা প্রশ্নে সবসময় যখন ক্ষেত্রফল তোমাকে বের করতে বলে, এই একাধিক এরিয়া থাকলে ক্ষুদ্রতর এলাকার বলা থাকে, এই জন্য আমরা ক্ষুদ্রতম ক্ষেত্রফলটা নিছি। এখানে ইন্টিগ্রেশনটা বুঝতে পারছো, আমাকে বলো তো, এখানে ইন্টিগ্রেশনটা বুঝতে পারছো কিনা এটা বলো। এখন এইখানে তুমি এক্স এর জায়গায় এ বসাই দিবা, 3a বসাই দিবা, একবার এক্স এর জায়গায় তুমি 3a বসাই দিবা, তারপর মাইনাস এক্স এর জায়গায় 0, ক্যালকুলেশনটা একটু বড় হবে, লাস্টে অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, অ্যান্সার হবে a স্কয়ার 8π/3 মাইনাস 3√3 স্কয়ার ইউনিট, এইটা হবে অ্যান্সার, 3√3 স্কয়ার ইউনিট। তো এই ম্যাথটা একটু ভালোই বড় বলা যায়, অন্য কোনো ম্যাথ কিন্তু অত বড় ছিল না, অন্য এরিয়া রিলেটেড যতগুলা ম্যাথ করছি এত বড় ইন্টিগ্রাল কোথাও আসে নাই। তো এইখানেই যে এক্স এর জায়গায় 3a বসাইতে হবে প্রথমে, তারপর মাইনাস দিয়ে টোটালটাতে এক্স এর জায়গায় 0 বসাইতে হবে, বোঝা গেছে? ওকে ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা একটু বড়, তুলনামূলক একটু বড়, তবে বুঝে বুঝে করলে, মানে ধরো তুমি যদি এই ম্যাথটা এই পর্যন্তও করে দিয়ে আসতে পারো, তাও তোমাকে 10-এ 8 দিয়ে দিবে, বা এই পর্যন্ত করে যদি খালি এই লাইনটা লিখতে পারো, ইন্টিগ্রেশনের লাইনটা লিখে আসতে পারো, এখানে ভ্যালু বসানোটাও যে খুব বেশি কঠিন তা না, তুমি এক্স এর জায়গায় বসাবা 3a, এক্স এর জায়গায় 3a শেষ, তারপরে মাইনাস দিয়ে এক্স এর জায়গায় 0 0 0 করে ফেলবা। ওকে বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, বোর্ডের সফটওয়্যারটাতে বৃত্ত শেপ আছে, ওইটা ইউজ করে এখানে, ওইটা ইউজ করে আঁকলে পরে আবার বিন্দুগুলো ইচ্ছা মতো বসানো যাবে না, ঠিক আছে? ওইটা নিয়ে আরও ঘাটাঘাটি করতে হবে, আমি আসলে ওই সফটওয়্যার ইউজ করে ওই আঁকি আগে কখনোই প্র্যাকটিস করি নাই, সব নিজের ওইভাবেই এঁকে নেই, ঠিক আছে? তো এই ম্যাথটা কিন্তু তুলনামূলক একটু কঠিনই ছিল বলা যায়, ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো করছি এরিয়া রিলেটেড, এর মধ্যে এই ম্যাথটা, এটা কত সালে আসছে, এটা আসছে বুয়েট কত, বুয়েট 16-17, বুয়েট 16-17তে এই ম্যাথটা আসছে। তো অন্যান্য ম্যাথগুলোর তুলনায় এই ম্যাথটা একটু কঠিন, এইটা বলা যায়, ঠিক আছে? সমস্যা নেই, আমরা পড়ে ফেললাম, এই ম্যাথটা করে রাখো, যদি হুবহু রিপিট হয়ে যায়, বা দেখো যে একটা পরাবৃত্ত, এটা একটা কি পরাবৃত্ত, মনে রাখো এটা একটা পরাবৃত্ত এবং এইটা একটা বৃত্ত, এই দুইটার মধ্যবর্তী ক্ষেত্রফল যদি এরকম বের করতে বলে, তাহলে এই প্রসেসটা মনে রাখো, যেন পরীক্ষা আসলে লিখে দিয়ে আসতে পারো। এবং এখানে প্রশ্নে ক্ষুদ্রতর এলাকা বলা থাকবে, প্রশ্নে ক্ষুদ্রতর এলাকা বলা থাকবে, এই জন্য আমরা ক্ষুদ্রতম এরিয়াটা নিছি, এই যে আমরা এরকম ছিল ক্ষুদ্রতর এরিয়াটা এইটা নিছি, বৃহত্তম বললে তো আমরা যে ভিতরের গুলা নিতে পারতাম, বাট ভিতরেরটা তো আমরা নেই নাই। ওকে চলো, তো এরিয়া রিলেটেড ম্যাথ শেষ, এখন আমরা কিছু জিনিস রিভিশন দিব। এখন আমরা আজকে ক্লাসে বাকি যে ম্যাথগুলো করব এগুলো হচ্ছে রিভিশন দিব, মানে এই টাইপের ম্যাথগুলো আমরা আগেও করে আসছি, আগের বিগত ক্লাসগুলোতে আমরা দেখে আসছি,
তবে একটু আবার রিভিউ করব, কারণ এই ম্যাথগুলা অনেকেই ভুল করে, খেয়াল করে দেখো, এই যে এই টাইপগুলো যদি থাকে, খাতায় লিখো। আমি ক্লাসে কিন্তু এই দুইটা টাইপ দেখাইছি, এই যে এই দুইটা টাইপ কিন্তু আগের ক্লাসগুলোতে দেখাইছি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স, ডিএক্স বাই এ প্লাস বি কস স্কোয়ার এক্স, এই দুইটা ম্যাথের উদাহরণ আমি দেখাইছি। তবে এই দুইটা টাইপ আর এই দুইটা টাইপ কিন্তু আসলে একই কথা। এখানে আছে এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স, এখানে আছে এ প্লাস বি কস স্কোয়ার এক্স, বা যদি দুইটার সাথেই থাকে এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কস স্কোয়ার এক্স, অথবা এটার সাথে যদি একটা ধ্রুবক কিছু থাকে এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কস স্কোয়ার এক্স প্লাস সি হইতে পারে 2 3 4 5 6, যে কোনো ধ্রুব সংখ্যা। তো এই চারটা টাইপ কিন্তু একই। তো এই দুইটা টাইপ আমরা ক্লাসে দেখছি আগে। এই দুইটা টাইপ থাকলে আমরা কি করতাম মনে আছে? এই দুইটা টাইপ থাকলে আমরা কি করতাম? লব ও হরকে কি করতাম? লব ও হরকে কস স্কয়ার দ্বারা ভাগ করতাম, মনে আছে? এই টাইপগুলো থাকলে কি করতে হবে? এই টাইপগুলো থাকলে লব ও হরকে কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। লব ও হরকে কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। যেমন এইখানে আমি যে প্রশ্নটা লিখে রাখছি দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 2 সাইন স্কয়ার এক্স প্লাস 3 কস স্কয়ার এক্স প্লাস সেক স্কয়ার এক্স, সরি 2 সাইন স্কয়ার এক্স প্লাস 3 কস স্কয়ার এক্স প্লাস 4। কোন ফরম্যাটটার মতো লাগতেছে? এই যে এই ফরম্যাটটা, বাট সবগুলা কিন্তু একই ফরম্যাট। এখানে যদি শুধু এরকম থাকতো যে 2 প্লাস 3 সাইন স্কয়ার এক্স 2 প্লাস 3 কস স্কয়ার এক্স বা 2 সাইন স্কয়ার এক্স প্লাস 3 কস স্কয়ার এক্স, কথা একই, টাইপ একই। আমি এটা করে দিচ্ছি বাকিগুলো যেন তোমরা পারো। এবং প্রথম দুইটা টাইপ কিন্তু অলরেডি ক্লাসে দেখাইছি। কি করব? কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করে দিব। তো উভয় পক্ষকে লব এবং হরকে, উভয় পক্ষ মানে লব এবং হরকে যদি কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করে দেই, এটা হয়ে যাবে 2 cos স্কয়ার এক্স দ্বারা ভাগ করলে 10 স্কয়ার এক্স, sin স্কয়ার এক্স বাই cos স্কয়ার এক্স মানে 10 স্কয়ার এক্স। এখানে cos স্কয়ার কাটা, এখানে হবে 4 বাই cos স্কয়ার, 4 বাই cos স্কয়ার মানে 4 sec স্কয়ার এক্স। দেখো 4 বাই cos স্কয়ার মানে 4 sec স্কয়ার, কারণ 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার এক্স। আর উপরে 1 বাই cos স্কয়ার মানে কি হবে? sec স্কয়ার, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার dx। দেখো 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার dx। তো আমি কি করছি? লব এবং হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করে দিছি। তো এখন খেয়াল করে দেখো, এই যে এখানে আছে sec স্কয়ার x, এই sec স্কয়ারকে আমরা কি লিখতে পারি? এই sec স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার x, 1 প্লাস 10 স্কয়ার x। নিচের সবগুলোকে টেনে নিয়ে আসবো, কারণ কি? কারণ আমরা জানি আমরা যদি 10x কে z ধরি, তাহলে sec স্কয়ার x dx এইটার মান আসবে dz। এই যে sec স্কয়ার x dx এটার মান আসবে কি? এটার মান আসবে dz। তো এই জন্য আমরা নিচের গুলাকে টেনে নিয়ে আসি, গুণ করে দাও, 4 একে 4, 4 প্লাস 4 10 স্কয়ার x, 4 প্লাস 4 10 স্কয়ার x, 4 প্লাস 4 10 স্কয়ার x। তাহলে কি থাকতেছে? sec স্কয়ার x dx 4 2 এ 6, 6 10 স্কয়ার x প্লাস 7, 6 10 স্কয়ার x প্লাস 7। তো এখন আমরা এখানে মান বসাই দিই, যে এখন আমি 10x কে z ধরবো, এই লাইনের পরে তুমি 10x কে z ধরবা, 10x কে z ধরলে উপরে sec স্কয়ার dx এটা সমান তুমি বসাইতে পারবা dz। তাহলে এটা সমান কি আসবে? নিচে কি হবে? নিচে হবে দেখো 6z স্কয়ার প্লাস 7, 6z স্কয়ার প্লাস 7, নিচে হবে 6z স্কয়ার প্লাস 7, 6z স্কয়ার প্লাস 7, আর উপরে হবে dz, তাই না? খেয়াল করে দেখো, এখন তো বাকি ইন্টিগ্রেশনটা খুবই সহজ। এখন এই ইন্টিগ্রেশনটা খুবই সহজ কাজ। কিভাবে করব? এখান থেকে 6 কমন নিয়ে নেই,
এখান থেকে আমরা জেড স্কোয়ারটাকে খালি করে 6 যদি কমন নিয়ে নেই, 1/6 কমন নিলে dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 7/6, জেড স্কোয়ার প্লাস 7/6। 7/6কে এভাবে লেখা যাবে রুট ওভার অফ 7/6, রুট ওভার অফ 7/6 হোল স্কোয়ার। সূত্র পড়ে গেছে dx বাই এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সূত্র কি 1/a tan ইনভার্স x বাই a। 1/6 সামনে থাকবে 1/a, 1/a, 1/a মানে হচ্ছে 1/root over of 7/6, 1/a tan ইনভার্স x বাই a, x এর জায়গায় বুঝবে z, z বাই a রুট ওভার অফ 7/6 প্লাস c। এরপরে তুমি z এর মান বসাই দিবা, এরপরে তুমি এখানে z এর মান বসাই দিবা, শেষ। তাই পারা যাবে এটা। তো এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, ভেরি গুড এমিল, ভেরি গুড। এখানে তুমি এখন z এর মান বসাই দেবো, এটা তো আর করে দেওয়া লাগবে না। তো খেয়াল করে দেখো, আমরা কিন্তু ক্লাসে এই ম্যাথের এইরকম ম্যাথ করছি, ক্লাসে কিন্তু এরকম ম্যাথ, এই ম্যাথ করাইছি, এই দুইটা টাইপের ম্যাথ করাইছি। তো আসলে এই দুইটা টাইপ এবং এই লাস্টের দুইটা কিন্তু একই টাইপ। তো এই দুইটা যে একই টাইপ, এটা দেখানোর জন্য এই ম্যাথটা করাইলাম। তো মনে রাখতে হবে, এই ফরম্যাটগুলো দেখলেই তুমি কি করবা, লব এবং হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করবা। ভাইয়া কেতাব স্যারের বইয়ে লেখা নাই 10-এর ইতে 6-এর এ নাম্বার প্রবলেমটায় খালি বলা আছে এরিয়া বের করতে, এরকম বললে খালি ক্ষুদ্রতমটাই বের করবো তাহলে? হ্যাঁ, তোমাকে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তুমি ক্ষুদ্রতমটাই ধরে নিবা, কারণ প্রশ্ন দেখবা তুমি যত প্রশ্ন আছে এই ধরনের সবগুলোতে প্রশ্নে ক্ষুদ্রতম উল্লেখ করাই থাকে ম্যাক্সিমাম টাইমে। আর যদি উল্লেখ করা না দেয় তাহলে তুমি ক্ষুদ্রতরটাই ধরে নিবা। ঠিক আছে? এই এলে বুঝছো, বুঝতেছো নাকি বুঝতেছো না? ওকে, ঠিক আছে, তাহলে পরেরটাতে যাই, পরেরটাতে যাই, পরেরটাতে যাই। ওকে, ফাইন 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 ফাইন, চলো। এরপরে এই যে এই টাইপের ম্যাথ, আগে টাইপটা লিখো, এই টাইপটা লিখো। এই যে প্রথম এই দুইটা টাইপের ম্যাথ কিন্তু ক্লাসে দেখাইছি। তো এই দুইটা, প্রথম দুইটা এবং লাস্টের দুইটা, চারটা কিন্তু একই টাইপ। আগের গুলাতে কি ছিল দেখো, আগের গুলাতে এই যে সাইন বা কজের উপরে স্কয়ার ছিল, এখন স্কয়ার নাই, এখন সিঙ্গেল আছে, সিঙ্গেল সাইন এক্স, সিঙ্গেল কজ এক্স, সিঙ্গেল সাইন এক্স বা সিঙ্গেল কজ এক্স আছে। তো এই ধরনের যদি থাকে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ প্লাস বি সাইন এক্স, ডিএক্স বাই এ প্লাস বি কজ এক্স, এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস সি। তাহলে যেটা করতে হবে, এই যে এই দুইটা যেমনি করছিলাম মনে আছে, এই দুইটা ক্লাসে যেভাবে দেখাইছিলাম সেই একই কাজ। কি করতে হবে, সাইন এক্স সমান বসাইতে হবে, লিখো। এই যে এই দুইটা টাইপে কি করতে হবে, সাইন এক্স সমান বসাইতে হবে 2 tan x by 2, 2 tan x by 2, 1 plus tan square x by 2, cos x সমান বসাইতে হবে 1 minus tan square x by 2, ত্রিকোণমিতি 7.5 এর সূত্র, 1 plus tan square x by 2, এই দুইটা বসাইতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাসে এরকম ম্যাথ করছি। এই যে sin x সমান বসাবো tan এ, মানে আমরা sin x এবং cos x দুইটাকেই tan এর সূত্রে কনভার্ট করব। sin x কে tan এ নিলে হবে 2 tan x by 2, সূত্র ঠিকঠাক লিখছি তো, 2 tan x by 2, 1 plus tan square x by 2। আর cos x থেকে tan x এর সূত্র হচ্ছে 1 minus tan square x by 2 ডিভাইডেড বাই 1 plus tan square x by 2। হ্যাঁ, এই যে sin x এবং cos x লিখে রাখো। এই ফরম্যাট থাকলে sin x এবং cos x এর জায়গায় এই tan x এর রূপান্তরের সূত্র বসাই দিতে হবে। sin x এবং cos x এর জায়গায় এই tan x এর রূপান্তরের সূত্র বসায় দিতে হবে। তাহলে এখানে কি হবে, মানে এগুলো কিন্তু একটু মনে রাখা লাগবে, একটু কষ্ট করে হলেও। দেখো ফরম্যাটগুলো দেখো, পরিচিত ফরম্যাট, এরকম আমরা আগেও ক্লাসে করে আসছি, এখন আবার একটু রিভিউ করে দিচ্ছি যেন তোমাদের মনে থাকে। তাহলে কি হবে, 2 ইন্টু সাইন এক্স এর সূত্র বসায় দেবো, 2 tan x by 2, 2 tan x by 2, 1 plus tan square x by 2
প্লাস 3 cos x, cos x এর জায়গায় বসায় দেও 1 মাইনাস 10 স্কয়ার x বাই 2 ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার x বাই 2। এই প্রথম দুইটা টাইপের ম্যাথ আমরা আগেই ক্লাসে করছি, আমি এখন এইটা দেখাচ্ছি। সাথে যদি সি একটা কিছু যোগ আকারে থাকে, একটা ধ্রুবক, কথায় একই হবে, একই টাইপের ম্যাথ হবে, আলাদা কিছু হবে না। এখন দেখো যদি লসাগু করি, লসাগু করলে কি আসবে? লসাগু করলে হবে 1 প্লাস 10 স্কয়ার x বাই 2, এখানে হবে 2 দুগুণে 4 10x বাই 2 প্লাস 3 একে 3 মাইনাস 3 10 স্কয়ার x বাই 2। দেখো মাইনাস 3 10 স্কয়ার x বাই 2। এখন এই যে 1 প্লাস 10 স্কয়ার x বাই 2, 1 প্লাস 10 স্কয়ার x বাই 2 এর জায়গায় লেখা যায় sec স্কয়ার x বাই 2, এই লেখা যায়। তো এই বুঝছো তো কি করছি? লসাগু করছি, এই যে নিচে এইটা দিয়ে লসাগু করছি। এখন 1 প্লাস 10 স্কয়ার x বাই 2 মানে কি? 1 প্লাস 10 স্কয়ার x বাই 2 মানে হচ্ছে sec স্কয়ার x বাই 2, sec স্কয়ার x বাই 2। এখন নিচে এটা ভাগ আকারে আছে, এটা উপরে উঠে যাবে না? এই নিচেরটা কোথায় উঠে যাবে? উপরে, এখানে চলে আসবে। নিচেরটা উপরে চলে যাবে, এখানে চলে আসবে sec স্কয়ার x বাই 2, sec স্কয়ার x বাই 2 dx। এই যে নিচ থেকে প্রমোশন করে তাকে উপরে পাঠিয়ে দিলাম, তাকে প্রমোশন করে উপরে পাঠিয়ে দিলাম। এখানে ছিল x বাই 2, এখানে x বাই 2। এখন তো বুঝেই গেছে, এখন বাকি কাজ কি করতে হবে? 10x বাই 2 কে z ধরতে হবে। কি করতে হবে? দেখো 10x বাই 2 কে z ধরতে হবে। এখন যদি 10x বাই 2 কে z ধরি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে sec স্কয়ার x বাই 2, কিন্তু x বাই 2 তো x না, আবার ডিফারেন্সিয়েশন করলে হাফ ইকুয়ালস টু, আচ্ছা dx ইকুয়ালস টু dz, dx ইকুয়ালস টু dz, 2 দিয়ে গুণ করে দিলে sec স্কয়ার x বাই 2 dx সমান 2 dz, sec স্কয়ার x বাই 2 dx সমান 2 dz। এই যে এখন আমরা এখানে মান বসায় দিব, এখন এখানে মান বসায় দিব। দেখো মান বসায় দিলে কি সুন্দর করে মিলে যাবে। sec স্কয়ার x বাই 2 dx, এটার মান হচ্ছে 2 dz। দেখো এটার মান কত? 2 dz, 2 dz। আর নিচে 4 10x বাই 2, এটা হবে 4z, 4z প্লাস 3 মাইনাস 3z স্কয়ার, 3z স্কয়ার। দেখো 3z স্কয়ার, বোঝা যাইতেছে? ওকে ঠিক আছে। দেখো ঠিক আছে, আশামুল হক, সরি এহতেশামুল হক, ঠিক আছে দেখাই দিবনে, দেখাই দিবনে। প্রবলেম সলভিং ক্লাস নিব মেডিকেল ভর্তি পরীক্ষার পরে, নাকি আগেই নিব? ইন্টিগ্রেশনের উপরে একটা প্রবলেম সলভিং ক্লাস দেখি, রবিবারে নিয়ে নিই একটা প্রবলেম সলভিং ক্লাস, ইন্টিগ্রেশনের উপর নিতে হবে। আচ্ছা এটা মেডিকেল পরীক্ষার পরেই নিই, এখন সবাই ব্যস্ত আছে ওটা নিয়ে, বেশিরভাগই তো পরীক্ষা দিবে। হ্যাঁ এখন দেখো এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, আমি যদি এখান থেকে 2 কমন নিয়ে নিই, আচ্ছা শুধু 2 কমন নিব, আচ্ছা সামনে 2 কমন নিয়ে নিলাম। আবার এখান থেকে যদি -3 কমন নিই, নিচে -3 কমন নিয়ে z স্কয়ারটাকে খালি করি, z স্কয়ার মাইনাস 4/3z, z স্কয়ার মাইনাস 4/3z, 3 দিয়ে ভাগ করলে +1, 4/3z, 4/3z +1। এইখানেও -3টা সামনে চলে আসবে, -3টা সামনে চলে আসবে, -2/3, -2/3। দেখো ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 3/4z +1। এখন এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এইটাকে ইন্টিগ্রেশন তো শিখে এসছি আমরা,
এটাকে ইন্টিগ্রেশন কিভাবে শিখে আসছি, নিচে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাট থাকে, তাহলে ইন্টিগ্রেশন করার পদ্ধতি কি? ইন্টিগ্রেশন করার পদ্ধতি হচ্ছে সামথিং স্কয়ার প্লাস সামথিং এই আকৃতিতে প্রকাশ করা। সামথিং স্কয়ার প্লাস সামথিং মাইনাস 2/3 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 3/4z প্লাস 1, z স্কয়ার মাইনাস 3/4, z স্কয়ার মাইনাস 3/4z প্লাস 1 এইটা ছিল। দেখো নিচে কি চলে আসছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাট চলে আসছে না? এই ফরম্যাট থাকলে নিচেটাকে আমরা কেমনে কনভার্ট করি মনে আছে? আগের ক্লাসগুলো করা থাকলে জানার কথা, সামথিং স্কয়ার প্লাস সামথিং, তাহলে dx এখানে সামথিং স্কয়ার প্লাস সামথিং কেমনে প্রকাশ করা যায়? a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, 2 ইন্টু a ইন্টু b, 3 বাই কত নিব? 2/3 সরি। আচ্ছা আমি কি এখানে ভুল লিখলাম? আমি কি ভুল লিখছি? এখানে 3/4 হবে নাকি? এখানে তো 4/3, সরি এটা তো 4/3। মাইনাস 4/3z প্লাস 1, এটা 4/3। তাহলে 2 ইন্টু জেড ইন্টু 2/3 প্লাস 2/3 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আগে এখানে ছিল প্লাস 1 আর এখানে এক্সট্রা দিয়ে দিছি 4/9, তো 4/9 বিয়োগ করে দিতে হবে। এক্সট্রা যেটা দিয়ে দিছি সেইটা বিয়োগ করে দিতে হবে, তো এক্সট্রাটা আমি বিয়োগ করে দিলাম। এখন কি হবে দেখো, মাইনাস 2/3 ইন্টিগ্রেশন অফ dx বাই, এখানে সূত্র পড়বে a মাইনাস বি হোল স্কোয়ার, জেড মাইনাস 2/3 হোল স্কোয়ার, জেড মাইনাস 2/3 হোল স্কোয়ার। আর এখানে বিয়োগ করলে কি থাকবে? এখানে বিয়োগ করলে কি থাকবে? বিয়োগ করলে এখানে এই, আমি তো সব আউলা ঝাউলা করে ফেলতেছি। এখানে তো -3 কমন নিলে হবে -1, শিট ম্যান, এটা তো -1 হবে, এটা হবে -1, এটা হবে -1। একটু ঠিক করে নিও, একটু ঠিক করে নিও সবাই। এই যে এখানে -3 কমন নিয়েছিলাম না, -3 কমন নিলে তো এইটা +3 থেকে -1 হবে, এটাও হবে -1, আর এইখানে এটা হবে -1, -1 ওকে ফাইন। এখন এই -1 -9/4 বিয়োগ করলে হবে -13/9, -13/9 কে এইভাবে লেখা যায় √13/3 হোল স্কোয়ার, -13/9 কে লেখা যায় -√13/3 হোল স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার মাইনাস s স্কোয়ার, সূত্র কি? x স্কোয়ার মাইনাস s স্কোয়ার, এই যে x স্কোয়ার মাইনাস s স্কোয়ার, x স্কোয়ার মাইনাস s স্কোয়ার সূত্র হচ্ছে 1/2a, সামনে -2/3 থাকবে, সামনে -2/3 থাকবে, 1/2a, 1/2 ইন্টু এ মানে হচ্ছে √13/3, 1/2a লন x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a, x মাইনাস a, z মাইনাস 2/3, z মাইনাস 2/3, x মাইনাস a, এ হচ্ছে √13/3, x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a, z মাইনাস 2/3 প্লাস √13/3 প্লাস c, শেষ। z এর মান খালি বসাই দিবা। বলো তো এটা বুঝছো কিনা? কয় পেজ করাইছে ভাইয়া? অনেক পেজ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস।
ওকে ঠিক আছে রুবা, ঠিক আছে ধন্যবাদ। এখন বলো এটা মিলছে কিনা, এটা মিলছে কিনা? ওকে ঠিক আছে, আমি খালি ভুল করে ফেলতেছি, তোমরা ভুল করো না। তো এই টাইপ থেকে প্রশ্ন আসলে যেন আর ভুল না হয়, এই টাইপ থেকে প্রশ্ন আসলে যেন ভুল না হয়। পারা যাবে এখন? ওকে, এই টাইপ থেকে প্রশ্ন আসলে আর ভুল করো না। ওকে ফাইন ফাইন, ঠিক আছে। ওকে, জেড এর মানটা বসাই দিও, জেড এর মানটা তোমরা নিজ দায়িত্বে বসাই দিও অ্যান্সারে। ওকে চলো পরের ম্যাথে যাই। এই টাইপটা যখন দেখবা, ইন্টিগ্রেশন অফ a sin x plus b cos x ডিভাইডেড বাই c sin x plus d cos x, a sin x plus b cos x divided by a sin x plus divided by c sin x plus d cos x, যেখানে a b c d যে কোনো ধ্রুব সংখ্যা, a b c d যে কোনো ধ্রুব সংখ্যা। ওকে, তো এই টাইপটা যখন দেখবা, sin x cos x সিম্পলি থাকবে, পাওয়ার টাওয়ার থাকবে না, সামনে a b c d যে কোনো ধ্রুব সংখ্যা থাকবে, তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লবকে, লব মানে উপরেরটাকে এইভাবে প্রকাশ করতে হবে, বা লবকে এইভাবে প্রকাশ করতে হবে। কিভাবে? এই ফরম্যাটে প্রকাশ করতে হবে। ফরম্যাটটা কি? লবকে প্রকাশ করতে হবে সামথিং ইন্টু হর প্লাস এন সামথিং ইন্টু ডিডি এক্স অফ হর, এম এন সামথিং মানে তুমি এম এনই ধরো, সবসময় এগুলোকে এম এনই ধরা হয়। তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, পি কিউও ধরতে পারো, কোনো সমস্যা না। এই ফরম্যাটটা যখন থাকবে তখন লবকে এই ফরম্যাটে চেঞ্জ করতে হবে। লবকে লিখতে হবে এম ইন্টু হর, এম ইন্টু হর, হর মানে নিচেরটা, প্লাস এন ডিডি এক্স অফ হর, মানে ডিডি এক্স অফ হর মানে কি? হরের অন্তরজ, হরের অন্তরজ আকারে লিখতে হবে। এইভাবে লেখার সুবিধা কি একটু পরেই দেখতে পারবা। এইভাবে লেখার কি সুবিধা, ম্যাথটা যখন করব তখনই তুমি বুঝে যাবা এই ম্যাথটা কেন এইভাবে করব। ম্যাথটা করার মাধ্যমেই তুমি বুঝতে পারবা যে কেন এইটাই সুন্দর ওয়ে। লবকে তুমি এইভাবে কনভার্ট করবা, এম ইন্টু হর প্লাস এন ইন্টু হরের অন্তরজ, হরের অন্তরজ। খেয়াল করে দেখো, এইখানে হরকে কিন্তু চেঞ্জ করা হয় নাই, হর কিন্তু যেইভাবে ছিল সেইভাবেই থাকবে। সি সাইন এক্স, সরি এখানে কত? 4 সাইন এক্স, 4 সাইন এক্স প্লাস 5 কজ এক্স। দেখো হর যেইভাবে আছে এইভাবেই থাকবে, হরে কোনো চেঞ্জ হবে না। লবকে কিভাবে লিখবো? লবকে লিখবো এম ইন্টু হর, এম ইন্টু হর, হর মানে হচ্ছে 4 সাইন এক্স প্লাস 5 কস এক্স প্লাস, এই দেখো এম ইন্টু হর, হরে যা আছে তাই লিখে ফেলছি, প্লাস এন ইন্টু ডিডি এক্স অফ হর, ডিডি এক্স অফ হর মানে হরের অন্তরজ। 4 সাইন এক্স কে অন্তরীকরণ করলে 4 কজ এক্স প্লাস 5 কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস 5 সাইন এক্স, মাইনাস 5 সাইন এক্স। দেখো এম ইন্টু হর, এই যে এম ইন্টু হর প্লাস এন ইন্টু হরের অন্তরজ, এন ইন্টু হরের অন্তরজ মানে ডিডি এক্স। 4 সাইন এক্স কে অন্তরীকরণ করলে 4 কজ এক্স, 5 কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস 5 সাইন এক্স। এখন এখান থেকে এম এবং এন এর পরিচয় বের করব। এখন এখান থেকে কি করতে হবে? এখান থেকে এম এবং এন এর পরিচয় বের করতে হবে। যে আমি ইচ্ছা মতো এম এন ধরলাম, আমি যে ইচ্ছা মতো এম এবং এন ধরলাম, এই এম এবং এন এর মান বের করতে হবে। এম এবং এন এর মান কিভাবে বের করব? দেখো এইখানে সাইন এক্স এর সহগ কত? এইখানে সাইন এক্স এর সহগ হচ্ছে 2, এই যে উপরে এইখানে সাইন এক্স এর সহগ কত? 2। আর এই টোটালটাতে এইখানে আমি যেটা কনভার্ট করে লিখছি,
এখানে সাইন এক্স এর সহগ কত 4m মাইনাস 5n। দেখো 4m মাইনাস 5n ইকুয়ালস টু 2। একটু ভালো করে খেয়াল করে দেখো, খুব সহজ জিনিস। আমি তো এই লাইনটাকে কনভার্ট করে এই লাইনটা লিখছি, তাই তো? তাহলে এখানে সাইন এক্স এর সহগ যা ছিল এই লাইনেও সাইন এক্স এর সহগ তাই হইতে হবে, নাইলে তো সমতা ঠিক থাকবে না। তো এখানে সাইন এক্স এর সহগ ছিল 2, এখানে সাইন এক্স এর সহগ হচ্ছে 4m প্লাস এ মাইনাস এ মাইনাস 5n, অর্থাৎ 4m মাইনাস 5n সমান 2। এখানে cos x এর সহগ হচ্ছে 3, cos x এর সহগ কত? cos x এর সহগ হচ্ছে 3, আর এখানে cos x এর সহগ হচ্ছে 5m প্লাস 4n। এই যে 5m প্লাস 4n, 5m প্লাস 4n, 5m প্লাস 4n, হ্যাঁ 5m প্লাস 4n। এখন তুমি এই দুইটা ইকুয়েশন ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলবা। এই দুইটা ইকুয়েশন ক্যালকুলেটর দিয়ে সলভ করলে m এর মান আসবে 23/41, 23/41, এবং n এর মান আসবে 2/41, 2/41। এটা তুমি ক্যালকুলেটরে বসাই সলভ করে ফেলবা। m এর মান আসবে 23/41, n এর মান আসবে 2/41। তো খেয়াল করে দেখো, এখন যদি আমি এটাকে আলাদা করে ফেলি, এই ম্যাথটা দেখো এখন কত সহজ হয়ে যায়। এই দুইটার সাথে যদি এখন আমি আলাদা আলাদা ইন্টিগ্রাল নেই, এই যে এইটার সাথে আলাদা, আবার এইটার সাথে আলাদা যদি আমি ইন্টিগ্রেশন নেই, তাহলে কি হবে? এখানে এটা কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ m dx, থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ m dx, m ধ্রুবক, m সামনে চলে আসবে, m ধ্রুবক সামনে চলে আসবে, প্লাস n ধ্রুবক, n সামনে চলে আসবে, এখানে থাকবে এইটা বাই এইটা। এই ম্যাথটা কত সহজ দেখো, এই ম্যাথটা এইখানেই শেষ। নিচে হচ্ছে 4 sin x প্লাস 5 cos x dx। দেখো আমি এইটা ডিভাইড বাই এইটাই, যে এইটার নিচে এটা লিখলাম, এটা কাটা, এটা তো কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু m dx, m সামনে চলে আসবে। এই যে তুমি যখন এইটার নিচে আলাদা হর নিবা, মানে আলাদা ইন্টিগ্রেশন নিবা, এটা কাটা, থাকবে শুধু m dx, mটা সামনে চলে আসবে। আর এইটার নিচে যখন নিবা nটা সামনে চলে আসবে। এখন m এর মান বসাই দাও, m এর মান দেখো, m এর মান হচ্ছে 23/41, m এর মান কত? m এর মান হচ্ছে 23/41, ইন্টিগ্রেশন অফ dx মানে x, প্লাস n এর মান কত? n এর মান হচ্ছে 2/41, 2/41। আর এখানে খেয়াল করে দেখো, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। কারণ আমি যখন এখানে এটা লিখছিলাম এমনভাবেই লিখছিলাম যেন এটা হরের অন্তরজ হয়। তো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। সূত্র কি? সূত্র লন নিচেরটা, লন নিচেরটা। অ্যান্সার শেষ। দেখো তো এই ম্যাথটার অ্যান্সার এত সহজ হবে ভাবা যায়? শেষ। এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, এইবার ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ সচরাচর এই টাইপগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না। সচরাচর এই টাইপগুলা থেকে প্রশ্ন আসে না, কিন্তু এইবার কিন্তু আসতে পারে। মনে রাখবা, টাইপটা মনে রাখবা। শোনো, তুমি একটু ভালো করে প্র্যাকটিস করবা বাসায়। আমি এখানে এটা দিয়ে দেখাইলাম, তুমি বাসায় আরও এরকম 2-1টা লিখে প্র্যাকটিস করো। ম্যাথটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। কিন্তু আরও কয়েকটা দেখাই, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, পারা যাবে। ফাইন ফাইন, ওকে ফাইন, ভেরি গুড, ঠিক আছে। 23/41x, ওকে, ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড, কথা সত্য, সিফাত হাসান, ওকে ওকে, ঠিক আছে। চলো এরপর একটা দেখি। এই যে এই ম্যাথটা, এই ম্যাথটাও কিন্তু সেম টাইপ। এই দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথই কিন্তু সেম টাইপ। কিন্তু সমস্যা কি জানো, ভর্তি পরীক্ষায় তুমি এটা দেখে বুঝবা না, বা এই প্রশ্নটা দেখে তোমার মাথায় প্রথমে আসবে না যে এইটা যে আসলে এই টাইপ, এই দুইটা ম্যাথ যে আসলে এই টাইপের, তোমার মাথায় এটা আসবে না, এটাই সমস্যা।
এই জন্য প্র্যাকটিস করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলাই 2-3 বার করে প্র্যাকটিস করতে হবে, এই জিনিসগুলাই 2-3 বার করে প্র্যাকটিস করতে হবে। দেখো এই ম্যাথটা আমি করে দেই, তুমি ওইটার নিচে প্র্যাকটিস করবা। ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস 10x, এটাকে যদি আমি ভাঙাই 1 প্লাস sin x বাই cos x, লসাগু করে দেই cos x, ও আচ্ছা cos x টা নিচে থাকবে, উপরে উপরে উঠে যাবে cos x প্লাস sin x dx। এখন উল্টে যাবে, নিচের cos x টা কোথায় উঠে যাবে, নিচের cos x টা উপরে উঠে যাবে, নিচের cos x টা উপরে উঠে যাবে, cos x dx ডিভাইডেড বাই, ধরো এটাকে ডান পাশে লিখি তাহলে পরিচিত মনে হবে, cos x প্লাস sin x। এই যে দেখো এখন পরিচিত মনে হচ্ছে না, উপরে cos x নিচে sin x প্লাস cos x, উপরে cos x নিচে sin x প্লাস cos x। ধরো এটাকে আমি সুন্দর করে এইভাবে লিখি, এইভাবে লিখি, উপরে cos x নিচে sin x প্লাস cos x। এখন ফরম্যাটটা মিলছে, খেয়াল করে দেখো, এই যে ফরম্যাট, এখানে সবগুলো a b c d সবগুলো 1, সবগুলো 1। এই দেখো সামনে কিছু নাই মানে সবগুলো সামনে 1 আছে, আর উপরে শুধু cos x আছে, sin x নাই, sin x নাই মানে sin x এর সহগ 0, উপরে sin x নাই মানে sin x এর সহগ 0। তো এখন কি করব, এটাকে দেখো কিভাবে লিখবো, এটাকে কিভাবে লিখবো, এটাকে মুইছা আগে এখানে লিখে দাঁড়াও, cos x ডিভাইড বাই sin x প্লাস cos x dx। এখন নিচে হর যেইভাবে ছিল সেইভাবেই থাকবে, sin x প্লাস cos x, উপরে কি লিখবো, m ইন্টু হর, m ইন্টু sin x প্লাস cos x প্লাস n ইন্টু নিচেরটার অন্তরজ, sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, cos x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x, cos x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x। তো এখন এই লাইন থেকে পরের কাজ কি, m এবং n এর মান বের করা, m এবং n এর মান বের করা। দেখো এইখানে m মানে এইখানে sin x এর সহগ কত, উপরে এখানে sin x এর সহগ হচ্ছে 0, সহগ মানে সামনে, হ্যাঁ সহগই তো, সহগ হচ্ছে 0, আর এখানে হচ্ছে m মাইনাস n, এখানে sin x এর সহগ m, এখানে sin x এর সহগ মাইনাস n, অর্থাৎ m মাইনাস n সমান 0, m মাইনাস n সমান 0। এখানে cos x এর সহগ হচ্ছে 1, আর এখানে cos x এর সহগ হচ্ছে m প্লাস n, এখানে m এখানে n, m প্লাস n সমান 1। দুটো সলভ করো, m এর মান আসবে হাফ, n এর মান আসবে হাফ, m এর মান আসবে হাফ, n এর মান আসবে হাফ। m এর মান আসবে হাফ, n এর মান আসবে হাফ। তো এখন যদি তুমি বাকি কাজটা করে ফেলো, বাকি কাজটা করে ফেললে কি হবে, সেম আগের মতো, এইটার সাথে আলাদা ইন্টিগ্রাল নেও, এটার সাথে আলাদা ইন্টিগ্রাল নেও, sin x বাই cos x, sin x বাই cos কাটা থাকবে শুধু m ইন্টিগ্রেশন অফ dx, আর এখানে থাকবে n ইন্টিগ্রেশন অফ এইটা বাই এইটা, cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। এখন অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এইখানে m এর মান বসে দাও হাফ, অ্যান্সার হবে হাফ, x কে ইন্টিগ্রেশন করলে x, dx কে ইন্টিগ্রেশন করলে x, প্লাস এখানে n এর মানও হচ্ছে হাফ, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা, সব একই ফরম্যাট, লন নিচেরটা sin x প্লাস cos x। বলো এই টাইপ থেকে আসলে পারবা,
এটা নিজেরা প্র্যাকটিস করো বাড়িতে, এইটা নিজেরা প্র্যাকটিস করবা, SW করবা। এই ফরম্যাট থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে এখন থেকে যেন ভুল না হয়। এই পারবা এখন বলো তো? এই ফরম্যাটের ম্যাথ কিন্তু অন্যান্য ম্যাথের তুলনায় তুলনামূলক সহজ। মৌমিতা দাস পৃথা বলছে আমার মাথায় কিছুই আসে না। আয় হায়, এই খুবই সহজ। কি বলে দেখো, এই যে এইটাকে আমরা এই যে এই ফরম্যাট থাকলেই এইভাবে কনভার্ট করব। এইভাবে কনভার্ট করার উদ্দেশ্য কি? এইভাবে কনভার্ট করলে পরে এই যে দেখো, তুমি যখন এটাকে ভেঙে দিবা, দুইটার সাথে যখন তুমি আলাদা আলাদা ইন্টিগ্রাল নিবা, তখন দেখো কত সহজ হয়ে যাচ্ছে জিনিসটা। তখন জিনিসটা কত সহজ হয়ে যাচ্ছে, দেখো জিনিসটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। আর এম এবং এন এর মান বের করা তো পানি ভাত। এইখানে সাইন এক্স এর সহগ মানে সাইন এক্স নাই, মানে সহগ 0। এখানে সাইন এক্স এর সহগ m মাইনাস n, তো m মাইনাস n সমান 0। সহগ সমীকৃত করা, সহগ সমীকৃত করা, বুঝতেছো? আর গ্যাপে টাইম চেঞ্জে ফ্লো কমে যায়। সামনে রোজা ও অফলাইন মডেল টেস্ট না থাকলে এত চিল্লাইতাম না। প্লিজ ভাই গ্যাপ দিয়েন না। কি গ্যাপ কি রাখবো না? তাইলে কি এই রবিবার থেকেই স্থিতিবিদ্যা শুরু করে দিব? আমি তো ভাবছিলাম সবাই মেডিকেলের জন্য একটু প্রিপারেশন নিবে, এই জন্য এই সপ্তাহটা গ্যাপ দিব। আচ্ছা দেখি কি করা যায়, তোমরা যদি চাও যে না গ্যাপ না দিতে। ওকে বুঝছি দাদা, ঠিক আছে। হ্যাঁ, তা এটা নিজেরা বাড়ির কাজ করো, এইটা বাড়ির কাজ করো। এই যে SW দেখো, এইটা বাড়ির কাজ করবা। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। চলো পরে এই যে এই ম্যাথগুলা দিয়ে আমরা ইন্টিগ্রেশন জার্নি শেষ করে ফেলবো। ইন্টিগ্রেশন জার্নি শেষ করে ফেলবো। দেখো এই টাইপের ম্যাথগুলা, এটা দিয়ে আমাদের ইন্টিগ্রেশন জার্নি শেষ হয়ে যাবে। বাকি যে ম্যাথগুলো আছে সবগুলাই এই টাইপের ম্যাথ। ঠিক আছে, দেখো এই ম্যাথটা এবং এই ম্যাথটা লেকচার 3-তে করে দিছি, মনে আছে? এই কার কার মনে আছে বলো? এই দুইটা ম্যাথ লেকচার 3-তে একদম লাস্ট ম্যাথ, লেকচার 3 এর লাস্ট ম্যাথ ছিল এই দুইটা। লেকচার 3 এর লাস্ট ম্যাথ ছিল এই দুইটা। তো এই দুইটা কিভাবে করতে হয় তোমরা জানো। লেকচার 3-তে একদম লাস্টের দুইটা ম্যাথ ছিল এই দুইটা ম্যাথ। তো এই দুইটা ম্যাথ কিভাবে করতে হয় আশা করি তোমরা জানো। আজ রাত থেকেই শুরু করে দিতে পারেন। আজ রাত থেকে করা লাগবে না, এই দুইটা ম্যাথ কিন্তু করে দিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে এই ম্যাথগুলো একটু চেঞ্জ করে আসতে পারে, যে এইরকম ভাবে আসতে পারে। ধরো এই ম্যাথটা আসলো পরীক্ষায়, এই দুইটা কিন্তু বোর্ডে আসছে, মানে বোর্ডে না তো বুয়েটে আসছে। এই দুইটা ম্যাথের মধ্যে এইটা মেবি, এই যে এইটা কিন্তু বুয়েটে আসছে। তো মাইনাসেরটা আসছে, প্লাসেরটা যে কোনোবার আসতে পারে। এইটা যদি থাকে পরীক্ষায় তখন কিভাবে করবা? এইটা যদি থাকে তখন কিভাবে করবা? দেখো তুমি যখন নিচে দেখবা x⁴ তুমি যখন নিচে x⁴ দেখবা, তখনই কিন্তু তোমার মাথায় এই জিনিসটা আসবে। নিচে x⁴ উপরে x²+1, নিচে বা উপরে x²-1, এই টাইপের থাকলে আমরা শিখে আসছি। এখন এইটাকে আমরা এইভাবে একটু কনভার্ট করতে পারি না? দেখো তো এইটাকে যদি আমি এইভাবে লিখি, কিভাবে? এই যে আছে x²টাকে যদি আমি এইভাবে লিখি, x²+1 প্লাস x²-1 ডিভাইডেড বাই x⁴+1, এইভাবে যদি লিখি, তাহলে আলাদা করে তুমি যখন এইটার সাথে এইটা নিবা তখন টোটালি এইটা হবে, আর যখন এইটার সাথে এইটা নিবা তখন এই ইন্টিগ্রেশনটা হবে। তো এই দুইটা ইন্টিগ্রেশন তো আমরা শিখেই আসছি, এই ইন্টিগ্রেশনটাও শিখে আসছি, এটাও শিখে আসছি। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো আপনি এইভাবে যে লিখলেন, এখানে ছিল শুধু x², আপনি ইচ্ছা মতো সূত্র এইটার মতো মিলানোর জন্য এখানে লিখছেন x²+1, এখানে লিখছেন x²-1। আচ্ছা +1 -1 কাটা বুঝলাম, কিন্তু x² আর x² যোগ করলে তো কি হয়ে যাবে? 2x² হয়ে যাবে। কোনো সমস্যা নাই, সামনে -2 দিয়ে ভাগ করে দাও, সামনে 2 দিয়ে ভাগ করে দাও, তাইলে তো কাজ শেষ। সামনে 2 দিয়ে ভাগ করে দাও, বুঝতে পারছো? অথবা তুমি চাইলে এখানে মাইনাসও দিতে পারতা, কিন্তু তখন মাইনাস দিলে এখানে মাইনাস +2 হয়ে যেত।
+2 হয়ে যেত, কিন্তু এখানে মাইনাস দিয়ে করা যাবে না, কারণ -2 হয়ে গেলে ওটা ভাগ করা ঝামেলা বা সম্ভব হবে না। তো এই জন্য তুমি এইভাবে লিখবা, এক্স স্কোয়ারটাকে এইভাবে লিখবা, x² + 1 + x² - 1। এখন 1 1 কাটা, 1 1 কাটা। শোনো, খেয়াল করে দেখো, তুমি কিন্তু চাইলে মাঝখানে মাইনাস নিতে পারবা না। এখানে মাইনাস দিলে তো x² কাটাকাটি চলে যাবে, x² তো কাটাকাটি করা যাবে না। এখানে মাইনাস দিলে তো x² বাদ চলে যাবে, তো এখানে প্লাস দিতে হবে। 1 1 কাটা 2x² হয়ে যাবে, সামনে 2 দিয়ে ভাগ। এখন খেয়াল করে দেখো, আমি যদি আলাদা আলাদা ইন্টিগ্রেশন লিখি, এই যে x² + 1 / x⁴ + 1 dx প্লাস আলাদা করে আবার এইটা হাফ ইন্টিগ্রেশন অফ x² - 1 / x⁴ + 1 dx। ওকে, তো এখন বাকিটা কি? লেকচার 3। এই যে এইটাকে ইন্টিগ্রেশন করা শিখাইছি ক্লাসে, এটাকে ইন্টিগ্রেশন করাও ক্লাসে শিখাইছি, বাকিটা হোমওয়ার্ক। বোঝা গেছে? এই বুঝতে পারছো কি? সামনে 2 কমন নিব নাকি ভাইয়া? কমন না, মানে ভাগ করে দিব আর কি, 2 দিয়ে ভাগ করে দিব। দাদা উপরে নিচে x এর ফাংশনের টাইপটা করাবেন না? উপরে নিচে x এর ফ্র্যাকশন লাগবে না, উপরে নিচে x এর ফ্র্যাকশন এখনো পর্যন্ত কোনোবারই আসে নাই। ওই ফ্র্যাকশনের টাইপ কোনোবারই আসে নাই, এই জন্য দেখাই নাই। ফ্র্যাকশন পাওয়ার সম্পর্কিত ম্যাথ কোনোবারই এখনো পর্যন্ত আসে নাই। তো এখনো পর্যন্ত যেই টাইপ কোনোবারই আসে নাই, সেই টাইপ নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। বাট তোমরা যদি চাও তাহলে প্রবলেম সলভিং একটা ক্লাস নিয়ে করে দিব না, সমস্যা নেই, করে দিব না। দেখো এইটাতে সেম একই টাইপ। এখন দেখো উপরে শুধু dx আছে, নিচে আছে x⁴ + 1, নিচে আছে x⁴ + 1। এইটা কি আসতে পারে? এইবার কি আসতে পারে না? যেই টাইপ ধরো একবারও আসে না, ওই যে ফ্র্যাকশন x এর উপর পাওয়ার, ভগ্নাংশ পাওয়ার সম্পর্কিত আর কি, ওটা আমি ক্লাসে দেখাই নাই। ওই পাওয়ার ভগ্নাংশ সম্পর্কিত ম্যাথ এখনো পর্যন্ত কোনোবারই আসে নাই, এই জন্য আমি ক্লাসে দেখাই নাই ওটা। বাট ওটা দেখে নিও, ওটা পারবা তো। ফ্র্যাকশন সম্পর্কিত ম্যাথ খুব বেশি কঠিন তো না, নিজে প্র্যাকটিস করলেও পারবা। দেখো এখানে কিন্তু উপরে x নাই, x² নাই, শুধু নিচে আছে x⁴ + 1। তাহলে এইটাকে কিভাবে লিখবো? এইটাকে লিখবো মাইনাস আকারে, এই যে x² + 1 - x² - 1, এইভাবে লিখবো। এইভাবে কেন লিখবো? কারণ এখন কাটাকাটি যাবে, এই যে x² কাটা, x² কাটা, উপরে তো x² নাই, এখানে হবে 1 - +1, 1 - +1 হবে 2। এখন তুমি সামনে 2 দিয়ে ভাগ করে দাও। এইখানে তো আগেরটাতে x² ছিল, এই জন্য মাঝখানে প্লাস দিতে হয়েছিল, কারণ x² কাটাকাটি করা যাবে না। এখানে তো আর x² নাই, উপরে কিছুই নাই, তো এই যে মাঝখানে মাইনাস দিলে x² কাটা, -2, সামনে 2 দিয়ে ভাগ। এখন যদি এটাকে আলাদা করে লিখি, আলাদা ইন্টিগ্রাল নেই, কি হবে? হাফ ইন্টিগ্রেশন অফ x² + 1 / x⁴ + 1। দেখো একদম হুবহু আগের ম্যাথ দুইটা পরে এখানে বসায় দিলেই হয়ে যাবে। x² - 1 / x⁴ + 1 dx, বাকিটা SW। ওকে, মেডিকেলের পেশেন্ট না হয়ে যেতে পারবো না। আচ্ছা, পেশেন্ট হয়েই ঘুরে আসো, যাও পেশেন্ট হয়েই ঘুরে আসো। হ্যাঁ দেখো, এই দেখো একদম হুবহু সেম টাইপ, এইটা আর এইটা। এখন এইগুলা তাও চেনা যায়,
এই নিচে x⁴ এটা দেখে কিছুটা হইলেও চেনা যায় যে এই ম্যাথটা এই টাইপের, কিন্তু সমস্যা হবে কখন, যখন প্রশ্নে এইটা থাকবে। এইটা দেখে কি চেনা যায়? এইটা দেখে কি চেনা যায় এটা হচ্ছে সেম টাইপের ম্যাথ? বলো তো। এইটা দেখে কিন্তু অনেকেই চিনতে পারবে না, এইটা দেখে অনেকেই চিনতে পারবে না, এইটা দেখে চেনা যায় না। দেখো এইটাকে যদি উভয় পক্ষকে লব এবং হরকে লিখে রাখো, লব ও হরকে এই টাইপ যদি দেখো যে sin⁴ প্লাস cos⁴, মানে এই যে দেখো নিচে কিন্তু x⁴ ছিল, এই যে x⁴ কিন্তু x⁴ ছিল, তো x⁴ এখানে তুমি যদি দেখো যে sin⁴ প্লাস cos⁴, এই ফরম্যাট লব ও হরকে cos⁴x দ্বারা ভাগ করতে হবে, লব ও হরকে cos⁴x দ্বারা ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? রিজন কি? ভাগ করে দেখো, তুমি রিজন পেয়ে যাবা। ভাগ করলেই তুমি রিজন পেয়ে যাবা। লব ও হরকে cos⁴x দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে দেখো, cos⁴x দ্বারা ভাগ করলে এখানে হয়ে যাবে 10⁴x, sin বাই cos মানে 10, আর এখানে 1, এটা হয়ে যাবে 1/cos মানে sec, 1/cos মানে sec⁴x dx, sec⁴x dx। দেখো এখন আমি এখানে কি করতে পারি, sec⁴x, দেখো আমি উভয় পক্ষকে মানে উপরে নিচে লব এবং হরকে cos⁴x দ্বারা ভাগ করছি। sin বাই cos মানে 10, cos⁴ দ্বারা ভাগ করলে এটা 1, আর 1/cos মানে sec। তো এখানে যে sec⁴x তো আমি এভাবে লিখতে পারি, sec² x ইন্টু sec² x, সমস্যা নাই তো, sec² x ইন্টু sec² x। এইভাবে লেখার উদ্দেশ্য কি? এখন তুমি এই sec² x এর জায়গায় লিখতে পারো 1 প্লাস tan² x, 1 প্লাস tan² x, কোনো সমস্যা নাই। এখন যদি তুমি এখানে tan x কে z ধরো তাইলেই কাম শেষ। tan x কে যদি z ধরো sec² x dx সমান dz, দেখো 1 প্লাস z², আর এই টোটালটা হচ্ছে dz, z⁴ প্লাস 1। কি এখন পরিচিত লাগে? এখন পরিচিত লাগে। দেখো 1 প্লাস z² sec² x dx মানে হচ্ছে dz। তাহলে এটাকে তুমি দেখো উপরে আছে 1 প্লাস z², এটাকে এইভাবে লিখো z² প্লাস 1, হুবহু সেম, খালি x এর জায়গায় z আছে, হুবহু সেম, জাস্ট x এর জায়গায় z ক্যালকুলেশনটা করে লাস্টে অ্যান্সারে z এর মান বসাই দিবা, লাস্টে অ্যান্সারে z এর মান বসাই দিবা। দেখো হুবহু সেম টাইপ, এই যে x² প্লাস 1 ডিভাইড বাই x⁴ প্লাস 1, x² প্লাস 1 ডিভাইড বাই x⁴ প্লাস 1, হুবহু সেম টাইপ। দেখো এই ম্যাথগুলোকে আমরা কিভাবে করি, উপরে নিচে x² দিয়ে ভাগ করি। লেকচার 3-এ এই ম্যাথগুলো ভালো করে ব্যাখ্যা করে আসছি। লেকচার 3-এর একদম লাস্টে এই টাইপগুলো দেখাইছি, এই জন্য এখানে আর করে দিচ্ছি না, সব বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখছো ম্যাথ কিভাবে আসে? এই পারা যাবে? ম্যাথগুলা কিন্তু এই যে এইভাবে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এখন এই ম্যাথটাও না তাও বোঝা গেল, কিন্তু এইটার সর্বশেষ যে লাস্ট ম্যাথটা দেখাবো, এই ম্যাথটা দেখে বোঝা খুবই টাফ, বোঝা খুবই টাফ। ও শেষ তো, আহারে আরেকটা ম্যাথ তো আছে। আচ্ছা ওটা আমি দেখাই দিই, দেখো ওটা লিখে রাখি নাই, ওটা হচ্ছে √of tan x dx। শেষ, এটাই আমাদের ইন্টিগ্রেশনের লাস্ট ম্যাথ। √of tan x dx। দেখো এটা দেখে কিন্তু বোঝার উপায় নাই, এটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটাও একই টাইপ। বোঝার কোনো
উপায় নাই। এইটাও সেম ম্যাথ, কস স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। কস স্কয়ার দ্বারা ভাগ করা মানে কি, দেখো ভাগ করলে কি লাভ, কারণ এই ম্যাথটা যে কস স্কয়ার দ্বারা ভাগ করে করতে হবে, এটা কি কারণে বা কেন মনে রাখবো, ম্যাথের প্রসেস তোমাকে বলে দিবে কেন এটাকে এই কাজ করতে হবে, এছাড়া আর কোনো কারণ নাই। কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করো, লব এবং হরকে। কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করা মানে সেক্স স্কয়ার এক্স দিয়ে গুণ করা, কারণ 1/cos স্কয়ার মানে সেক্স স্কয়ার, নিচেও হবে সেক্স স্কয়ার এক্স। শোনো, লবে এবং হরে cos স্কয়ার এক্স দ্বারা ভাগ করা যে কথা, সেক্স স্কয়ার এক্স দিয়ে গুণ করে একই কথা, সেক্স স্কয়ার এক্স দ্বারা একই কথা। দাদা আর্লি স্ট্যাটিক্স চ্যাপ্টার শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, শুরু করে দেবো। এগুলা কি আমি দেখে চিনতে পারবো? সি কেউ হার মানাবে কেন? চিনতে হবে তো, প্র্যাকটিস করতে হবে। হুবহু আসলে এই যে ম্যাথগুলো দেখাই দিচ্ছি, হুবহু এই টাইপগুলোই আসবে, হুবহু এই টাইপগুলোই কমন পড়ে যাবে, কাজেই হতাশ হওয়ার কিছু নাই। এখন নিচে সেক্স স্কয়ার এক্স, এই সেক্স স্কয়ার এক্সের জায়গায় কি লেখা যায়? সেক্স স্কয়ার এক্সের জায়গায় লেখা যায় 1 + tan স্কয়ার এক্স। সেক্স স্কয়ার এক্সের জায়গায় লেখা যায় 1 + tan স্কয়ার এক্স। এখন যদি তুমি tan x কে z ধরো, এখন যদি তুমি tan x কে z ধরো, sec স্কয়ার x dx সমান dz, sec স্কয়ার x dx সমান dz, কি আসবে তাহলে? দেখো sec স্কয়ার x, এই হবে না তো, এবার ধরলে হবে না তো, রুটের মধ্যে আছে তো, tan x তো রুটের মধ্যে আছে, এটা z স্কয়ার ধরতে হবে। tan x তো রুটের মধ্যে আছে, তো z স্কয়ার ধরতে হবে। তাহলে sec স্কয়ার x dx সমান 2z dz, 2z dz। এখন মান বসায় দেই, রুট ওভার অফ tan x, স্কয়ার রুটে কাটা শুধু z, sec স্কয়ার x dx, এই যে sec স্কয়ার x dx এর মান হচ্ছে 2z dz, 2z dz, আর নিচে হবে 1 + z tan স্কয়ার, মানে z স্কয়ার তার উপরে স্কয়ার, z⁴। এখানে কি করা যায়, 2 সামনে চলে আসবে, 2 সামনে চলে আসবে, 2 ইন্টিগ্রেশন অফ z স্কয়ার ডিভাইড বাই z⁴ + 1 dz। এখন কমন পড়ছে, এখন কমন পড়ছে, এটা হুবহু আজকে শুরুতেই দেখে আসলাম। দেখো এটা তো হুবহু শুরুতেই দেখে আসলাম, এটাকে এখন কিভাবে লেখা যাবে? এটাকে এখন এইভাবে লেখা যাবে, দেখো কোথায় লিখি, আচ্ছা এখানে লিখি। এই যে উপরে ছিল z স্কয়ার, উপরে ছিল শুধু z স্কয়ার, উপরে ছিল শুধু z স্কয়ার, শুধু z স্কয়ারকে এইভাবে লেখা যাবে, নিচে z⁴ + 1 থাকলো, z স্কয়ার + 1 প্লাস z স্কয়ার -1 dz, +1 -1 কাটা, 2z স্কয়ার চলে আসবে, সামনে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, সামনে 2 দিয়ে ভাগ করে দিলে এই 2 কাটা, ছিল শুধু একটা z স্কয়ার, এখানে লিখে ফেলছি 2টা z স্কয়ার, সামনে 2 দিয়ে ভাগ করতে হবে, তো সামনে যেই বেটা 2 ছিল 2 দিয়ে ভাগ করলে সে ভাগ চলে যাবে। এখন তো বাকিটা আগের প্রসেস, বাকিটা সেম আগের প্রসেস। দেখছো ইন্টিগ্রেশন কিভাবে কই থেকে কি আসতে পারে, ওই জৈব যৌগের মতো। জৈব যৌগের সঞ্জয় দা পড়াচ্ছেন না, যে একটা থেকে খালি একটা ওইদিকে এইদিকে এইদিকে ওইদিকে সমানে, খালি এইখানেও এইরকম হইতে পারে, এইখানেও এইরকম হইতে পারে। ওকে ফাইন, ঠিক আছে। তো এই ছিল ইন্টিগ্রেশন জার্নি। মোটামুটি এখন ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন আসলে মোটামুটি পারা যাবে, মোটামুটি যা দরকার সবগুলা টাইপে কিন্তু পড়াইলাম ক্লাসে, যা দরকার মোটামুটি সকল টাইপে কিন্তু ক্লাসে পড়াইছি। এখন যদি তোমরা কেতাব স্যারের বইয়ের সবগুলা টাইপের ম্যাথ কভার করে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক কি বলে, কেতাব স্যারের বইয়ের সকল টাইপের ম্যাথ কভার করে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করো, আশা করি মোটামুটি একটা কনফিডেন্স পাবা। হ্যাঁ, ইন্টিগ্রেশনের ম্যাথ তুমি 100% পারবা এটা আশা করা কখনোই উচিত না। ইন্টিগ্রেশনের ম্যাথ
সমস্যা থাকবেই, ইন্টিগ্রেশনের ম্যাথে সমস্যা হবে না এইটাই অস্বাভাবিক, সমস্যা হওয়াটাই স্বাভাবিক। কোয়েশ্চেন ব্যাংকের 100% ম্যাথ তুমি পারবা না, কিছু ম্যাথে প্রবলেম থাকবেই। তো আমরা যখন রিভিউ ক্লাস নিব, অন্তরীকরণ বা যোগজীকরণ বা সবগুলো অধ্যায়ের একটা করে রিভিউ ক্লাস নিব, তো যখন রিভিউ ক্লাসগুলো হবে তখন শুধু প্রবলেম সলভিং নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে দাদা? মৌমিতা বলছে এটাতে 1 + z² - 1, এটা দিয়ে করলে হবে না? 1 + z² - 1, 1 হ্যাঁ হবে, ওটা যদি এটা সোজা 1 + z² - 1, পরে -1 এটা না ওইভাবে করবা কেমনে? পরে ওই -1 এর সাথে নিচেটা কেমনে মিলাবা? ওইভাবে করলে লাস্টে মিলাইতে পারবা না তো, 1 এর সাথে নিচেরটাকে তো আলাদা করে আবার ভাঙতে হবে। ওইভাবে করার চাইতে এইভাবে করাই ভালো হবে, এইটাই সবচেয়ে সহজ। ওইভাবে করলে তুমি নিচেরটা পরে মিলাইতে পারবা না। ঠিক আছে, তো ঠিক আছে, এখন বাসায় প্র্যাকটিস করো, কেতাব স্যারের বই থেকে সবগুলো টাইপের ম্যাথ প্র্যাকটিস করো এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করো। তুমি যদি কেতাব স্যারের বইয়ের সবগুলো টাইপ পড়ো, মানে ম্যাথ করো এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করো, তাহলে একটা মোটামুটি আশা রাখা যায় যে ইন্টিগ্রেশন থেকে যে টাইপের ম্যাথগুলো আসবে তুমি করতে পারবা। এর বাইরে যদি আরও বেশি কঠিন, অনেক কঠিন কিছু আসে, তাহলে সেই ক্ষেত্রে আসলে অ্যান্সার করা খুব বেশি কঠিনই হবে আসলে। মানে ইন্টিগ্রেশন থেকে যদি অনেক বেশি কঠিন দেয়, তাহলে সেটা আনসার করা আসলে সত্যিকার অর্থেই কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি ওইটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, অনেক বেশি কঠিন আসলে সেটা অ্যান্সার না করতে পারলেও প্যারার কিছু নাই। যে টাইপগুলা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বিগত 20-25 বছরে আসছে, শোনো, যেই ম্যাথগুলা বিগত 20-25 বছরে আসছে ওই টাইপগুলা ভালো মতো পড়ো, আশা করি এইবারও এর বাইরে যাবে না। মানে ইন্টিগ্রেশনে বিগত 25-30 বছরে যেই টাইপগুলা থেকে প্রশ্ন আসে নাই কখনো, এইবারও আশা করা যায় আসবে না। এই টাইপগুলোর মধ্যেই প্রশ্ন হবে, কিন্তু তুমি হয়তো দেখে বুঝতে পারবা না যে এইটা যে ওই টাইপের ম্যাথ। তুমি ম্যাথ ঠিকই করে যাবা ওই টাইপের, কিন্তু প্রশ্ন দেখে চিনতে অসুবিধা হবে। তো এই অসুবিধা যেন না হয় সেজন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। দাদা কোর্সটা তাড়াতাড়ি শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে শোনো, স্ট্যাটিক্স তাহলে মঙ্গলবার থেকে শুরু করে দিই, রবিবারটা একটু গ্যাপ থাকুক, রবিবারটা গ্যাপ দিয়ে ইন্টিগ্রেশন অধ্যায়টা শেষ হইলেও তোমরা কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করো। ইন্টিগ্রেশন অধ্যায়ের প্রশ্ন ব্যাংকটা তোমরা প্র্যাকটিস করতে থাকো। রবিবার গ্যাপ দিয়ে মঙ্গলবার থেকে স্থিতিবিদ্যা অধ্যায় শুরু করে দিই, ঠিক আছে ভাইয়া? স্থিতিবিদ্যা একাডেমিকে ভালোভাবে করি নাই, এখন কি আপনার ওই একাডেমিক ভিডিওগুলো দেখে লাগবে নাকি ক্লাসেই হয়ে যাবে 100%? ক্লাসেই মোটামুটি ভালো মতোই বোঝাবো, বাট আরও অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ধরো স্থিতিবিদ্যা আমি যদি 4 ক্লাসে পড়াই, 4 ক্লাসে সর্বোচ্চ কয়টা ম্যাথ প্র্যাকটিস করানো যাবে? বড় জোর 30 থেকে 32টা, কারণ স্থিতিবিদ্যার ম্যাথ এক ক্লাসে কি 8টা-9টার বেশি করানো সম্ভব? সর্বোচ্চ এক ক্লাসে স্থিতিবিদ্যার ম্যাথ 8টা করানো যাইতে পারে, 4 ক্লাসে হয়তো 32টা ম্যাথ করাই দেবো, বাট তোমার তো আরও 60-70টা ম্যাথ নিজ দায়িত্বে প্র্যাকটিস করতে হবে। তবে আমি কি করব, সকল টাইপের ম্যাথ প্র্যাকটিস করাই দেবো ক্লাসে, যেন অ্যাটলিস্ট এই ক্লাসগুলো যারা করবে তারাও বাকি ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারে। তবে বেসিক কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য তো ওই ক্লাসগুলাই লাগবে, বাট একদম ডিপলি বেসিক ছাড়া যদি ম্যাথ করতে চাও তাইলে লাইভ ক্লাসে না। বাট তুমি যদি আগে থেকে স্থিতিবিদ্যা একদমই কিছুই পড়ো নাই, তাইলে তো ঝামেলা আসলে, কারণ টোটাল ধীরে ধীরে বেসিক বিল্ড আপ করে ক্লাসগুলা, আর এখানে ধুমধাম শুধু টাইপ ওয়াইজ প্র্যাকটিস, দুইটার মধ্যে কিছু বেসিক ডিফারেন্স তো থাকবেই আসলে, তাই না? যদি সময় পাও ওই ক্লাসগুলা দেখতে পারো, তাহলে কনফিডেন্স পাবা। তুমি যখন একটা জিনিসের সূত্রটার বেসিক সহ জানবা, তখন তোমার সেটা মানে কনফিডেন্সটাই অন্য লেভেলে থাকবে। আর এখানে কি সূত্রের প্রমাণ সহ দেখানো সম্ভব না, এই ক্লাসগুলোতে তো সূত্রের প্রমাণ সহ দেখানো সম্ভব না, ঠিক আছে? এক্সাম কবে নেবেন দাদা? ইন্টিগ্রেশনের এক্সাম তো মেডিকেল পরীক্ষার পরেই নেওয়া লাগবে, কারণ এখন তো আর পরীক্ষা নেওয়া যাবে না। স্থিতিবিদ্যা শুরু করলাম ধরো মঙ্গলবার থেকে, তাই বলে ইন্টিগ্রেশনের পরীক্ষা তো এই মেডিকেল পরীক্ষার আগে নিতে পারি না, এটা তো খারাপ দেখা যায়। ইন্টিগ্রেশনের পরীক্ষাটা মেডিকেল পরীক্ষার পরেই নিব। ভাইয়া লাইভ ক্লাসেই শেষ করেন? হ্যাঁ, আমি সকল টাইপ কভার করে লাইভ ক্লাসে পড়াবো, কিন্তু একদম একাডেমিক ক্লাসে যেইভাবে সূত্রের ব্যাখ্যা সহ পড়াই, সূত্রের প্রমাণ সহ, ওইভাবে তো এখানে পড়ানো যাবে না, এটা তো সত্য, তাই না? ওকে, ঠিক আছে,
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ভাইয়া এখন ম্যাথের প্র্যাকটিস কেমন করলে বেটার হবে? আগের মতোই নাকি চেঞ্জ আনতে হবে? না, আপাতত আগের মতোই করতে থাকো। কেতাবুদ্দিন স্যারের বই এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, কেতাব স্যারের বই, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, এইভাবেই করতে থাকো আপাতত। এর বাইরে আপাতত কিছু লাগবে না এখনই, এইভাবেই কন্টিনিউ করতে থাকো। এই জিনিসগুলো রিভিশনের মধ্যে রাখো। কেতাব স্যারের বই এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক শেষ হয়ে গেলে এই জিনিসগুলো আবার রিভিশন দেও। এখনই এই কেতাব স্যারের বই এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, এর বাইরে কিছু দরকার নাই। এই দুইটা রিভিশনের মধ্যে রাখো। এই ম্যাথগুলাই বারবার প্র্যাকটিস করো, বারবার রিভিজ দেও, যেন এইখান থেকে আসলে তুমি ভুল না করো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।